বলো বলো, হ্যাঁ বলো, এবার তাহলে আমরা স্টার্ট করছি। হ্যাঁ বলো, কোথায় কোথায় কমপ্লিট হয়েছিল এবার একটু বলো। হ্যাজার্ড। আমাদের হ্যাজার্ডটা কমপ্লিট হয়ে গেছিল। আচ্ছা দাঁড়াও। জাস্ট মিনিট। আপনি একটা আলাদা আলাদা একটা পেজে পিডিএফ হ্যাজার্ড গুলো করিয়েছিলাম। আলাদাভাবে। হ্যাঁ, আলাদাভাবে হ্যাঁ, দেখিয়েছিলাম সেগুলো আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, ওকে, হ্যাজার্ড গুলো নিশ্চয়ই হয়েছিল, ঠিক আছে, এই যে হ্যাজার্ড, বিভিন্ন হ্যাজার্ড আছে। ওকে, ঠিক আছে, আমরা আজকে এইগুলোকেই আরেকবার ছোট ছোট করে রিমাইন্ডার করে এগিয়ে যাবো। ওকে, না কোনো সমস্যা নেই। যে পর্যন্ত বর্ষনা পড়লো ওই পর্যন্ত তো আমার হয়েছে, আমিও মনে পড়তে পারছি, কিন্তু তারপরে কি হয়েছিল আমারও খেয়াল করতে পারছি না। ঠিক আছে, আমরা যে পর্যন্ত হয়েছিল হয়েছিল, তারপরে আমরা নেক্সট করে এগোবো। ঠিক আছে, স্যার, চলো আপনি এবার। প্রথম দিন যেটা করেছিলেন আলাদা পেজে সেটাতে কমপ্লিট হয়েছিল, কিন্তু দ্বিতীয় দিন এই পেজ হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা কিন্তু হ্যাঁ একদমই ঠিকই আছে, কিন্তু তবু আমরা টেক্সট বুক ধরে এগোবো না এখন। তো যে কারণে টেক্সট বুক ধরে এগোবো, যে কারণে আমাদের সবগুলোকেই জানতে হবে, না জানলে চলবে না। তো সুতরাং টেক্সট বুক ধরেই আমরা এগোবো। তো টেক্সট বুক ধরেই যদি এগোই, তাহলে আমরা চলো শুরু করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে নিরাপত্তার বিষয়টা ছিল, আমাদের বেসিক্যালি যে চ্যাপ্টারটা যদি একটু ভালো করে অবজার্ভ করি, আমাদের চ্যাপ্টারটা ছিল কিন্তু হেলথ হেলথ সিকিউরিটি অ্যান্ড সেফটি, কার পারপাসে? ওয়ার্ক প্লেসের পারপাসে, অর্থাৎ কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তা কি, সেই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করেছিলাম। তো স্বাস্থ্য কি জিনিস সেটা নিয়ে আলোচনা করেছিলাম, সুরক্ষা কি জিনিস সেটাও নিয়ে আলোচনা করেছিলাম, এবং নিরাপত্তা কি জিনিস, সুরক্ষা নিরাপত্তার মধ্যে মাইনর কিছু পার্থক্য ছিল, সেটাও আমরা আলোচনা করা হয়েছিল। তো আজকে আমরা যেটা আলোচনা শুরু করব সেটা হচ্ছে পলিসিস অ্যান্ড হচ্ছে প্রসিডিওরস ফর হেলথ সেফটি অ্যান্ড সিকিউরিটি। অর্থাৎ এই যে হেলথ, আমরা আগের দিন কি আলোচনা করেছিলাম, স্বাস্থ্য কি জিনিস, স্বাস্থ্যের প্রয়োজনীয়তা কি, সুরক্ষা কি জিনিস এবং সুরক্ষার প্রয়োজনীয়তা কেন আছে, এবং নিরাপত্তারও নিরাপত্তা কাকে বলতে পারি এবং নিরাপত্তার প্রয়োজনীয়তাটা কি, এগুলো হচ্ছে আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের টেক্সট বুকেই রয়েছে, আমরা টেক্সট বুক ধরে ধরে এবার এগোবো, এই টেক্সট বুকের বাইরে যাব না, কারণ যেটুকুনি আমি লাস্ট আমাদের যেটুকুনি আমাদের কাউন্সিল থেকে আমি জানতে পেরেছি, টেক্সট বুকের বাইরের থেকেই, টেক্সট বুকটাকে যদি ফলো করা হয়, মোটামুটি মোরাললেস এখান থেকেই আমাদের কোশ্চেন আসার ম্যাক্সিমাম পসিবিলিটি আছে। তো টেক্সট বুকের বাইরে কিছু আসবে না, ফলে এটাই, যদিও এটা ফাইনাল টেক্সট বুক না, অ্যাপ্রুভাল নয়, এটা ড্রাফট টেক্সট বুক এক ধরনের, কিন্তু মোটামুটি 90% এখান থেকেই আসবে। তো আমরা এই জন্য এটাকেই মেন ফোকাস রাখছি। তো দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পলিসিস অ্যান্ড প্রসিডিওরস ফর হেলথ সেফটি অ্যান্ড সিকিউরিটি। এর যে মানেটা, এটা কি কি বুঝতে পেরেছো কি সকলে? এর মানেটা কি? পলিসিস অ্যান্ড প্রসিডিওরস মানে কি? বলো, কেউ একজন, এনিওয়ান? পলিসিস অ্যান্ড প্রসিডিওরস ফর হেলথ সেফটি অ্যান্ড সিকিউরিটি, এর মানেটা কি বোঝাতে চাইছে? শুনতে পাচ্ছ সকলে? হ্যালো? স্যার, প্রসিডিউরস মানে কি মানে কোনো কাজ করার আগে যে নিয়মাবলী সেগুলোকে বোঝায়। প্রসিডিওরস একদম হতে পারে, মেবি বলতে পারো। আচ্ছা, পলিসিস মানে কি? স্যার, পলিসি। আচ্ছা, পলিসি টার্মটা কি আমরা কখনো শুনেছি? কেউ হ্যাঁ শুনেছো কোনোদিন? কোথায়? স্যার, যেমন এলআইসি তে যেমন বিভিন্ন পলিসি হয়। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, এলআইসি তে বিভিন্ন পলিসি হয়। আচ্ছা, এই পলিসি, তাহলে পলিসি জিনিসটা কি জিনিস? এই যে এলআইসি বললাম, তাহলে পলিসি মানে কি, বলে না পলিসি কিনতে হয়। স্যার বীমা স্যার। বীমা, তা বীমাতে কি থাকে? বীমা তো এই অ্যাকচুয়ালি কি হেলথ জিনিস?
হেলথ সিকিউরিটি এগুলো থাকে? হ্যাঁ, হেলথ সিকিউরিটি, এবার বীমা তো শুধু হেলথের উপরে বীমা হয় না, হেলথ তো সব, না, অনেক বীমা তো ধরনের অনেক বীমা কিছু হয়। হয়, অনেক ধরনের হয়। হুম। যেমন তুমি তোমার বাড়ির বীমা করাতে পারো, বাড়ি বাড়ি যদি ভূমিকম্পে কিছু হয় ক্ষতিপূরণ দেবে কোম্পানি। তুমি তোমার গাড়ি হ্যাঁ, ইন্স্যুরেন্স করাতে পারো, তুমি তোমার লাইফ ইন্স্যুরেন্স করাতে পারো, তাই না? আজকাল তো হ্যাঁ স্যার। আজকাল তো ম্যারেজ ম্যারেজ পলিসিও চলে এসছে, যদি বিয়ে ভেঙে যায় পেনাল্টি কোম্পানি গুনবে, বুঝতে হুম। পেরেছো? সেটা আমাদের এখানে ইন্ডিয়ায় হয় না, অন্যান্য কান্ট্রিতে চলে আসে। তো পলিসি মানে কি, এইবার বিষয়টা হচ্ছে পলিসি জিনিসটা কি। পলিসি মানে হচ্ছে একটা, কি বলতে পারি, এটা হচ্ছে একটা চুক্তি। বাংলা কথা হচ্ছে, সহজ ভাষায় হচ্ছে এটা একটা চুক্তি। এবার চুক্তি মানে কি বোঝায়, অর্থাৎ এমন নয় একটা পলিসি নেওয়া মানে এই নয় যে একটা পলিসি নিয়ে ফেলেছি মানেই তার সম্পূর্ণ লাইবিলিটি আরেকজনের ঘাড়ে থাকবে। পলিসি মানে উভয়ের সঙ্গে একটা কি, একটা মিউচুয়াল চুক্তি। ওকে, তো মিউচুয়াল চুক্তিটা কিরকম, তো বিষয়টা হচ্ছে এখানে পলিসি অ্যান্ড প্রসিডিওর। প্রসিডিওর মানে কি, যেমন দেখবে আগে যদি মনে করো কোনো একটা আহ, যদি মনে করো কি ধরলাম, ধরো সাপোজ একটা গেম খেলছো, তুমি ক্রিকেট খেলা খেলছো। আচ্ছা, ক্রিকেট খেলার তো একটা নির্দিষ্ট একটা নিয়ম আছে তো, নাকি? নির্দিষ্ট একটা নিয়ম মেনে খেলাটা হয়, খেলার তো কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, না ইচ্ছা খুশি মতো হ্যাঁ স্যার। রুলস তুমি তৈরি করতে পারবে যে এখানকারের জন্য আলাদা রুলস, ওখানের জন্য আলাদা রুলস? হতে পারে? হতে পারে না। তার মানে কি আছে, তো পলিসিস হচ্ছে রুলস, এক ধরনের রুলস, এবং সেই রুলসটা কাকে মানতে হবে, বোথ পার্টিকে মানতে হবে, বোথ পার্টি। এবার তুমি বলো স্যার আবার বোথ পার্টি মানে কি? বোথ পার্টি মানে হচ্ছে, এখানে আগেই বললাম, এখানে আমরা কার রেসপেক্টে কাজ করছি, হেলথ সিকিউরিটি এন্ড সেফটি। কোথায় হয় এটা, কর্মক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্র যে বলছি, কর্মক্ষেত্রটা কাকে, কোথায় কর্মক্ষেত্র, সেটা আমার মেবি আমার কাজের জায়গায়। এই সেই কাজের জায়গাটা কি হতে পারে, মেবি তোমার, তুমি যদি প্রাইভেট সেক্টরে থাকো তাহলে সেটা তোমার অফিস হতে পারে, তাই না? তো তুমি যখন একটা অফিসে যাচ্ছ, তা অফিস কারা চালায়, কোম্পানি। নির্দিষ্ট একটা কোম্পানির রেসপেক্টে অফিসটা চলে। তো সেই কোম্পানির সঙ্গে এমপ্লয়ের কি হয়, কাজ করার আগে একটা চুক্তি করতে হয়। দেখবে বিভিন্ন হয় না, বিভিন্ন বন্ডে সই হয়, নাম শুনেছো কেন যায় না, বিভিন্ন বন্ড। তো সেগুলো কি জিনিস, অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা চুক্তি, যে আমি, তুমি, আমি তোমার কোম্পানিতে জয়েন করছি, কিন্তু তার রেসপেক্টে কি কি চুক্তি হলো, সাপোজ ধরো কি চুক্তি হলো, একজন ফিমেল স্টাফ, তার সঙ্গে চুক্তি হলো যে আপনি আমাকে নাইট ডিউটি শিফট করাতে পারবেন না, এটা একটা চুক্তি। দ্বিতীয় চুক্তি কি, আমাকে মাসে 4টে ছুটি দিতেই হবে। তৃতীয় চুক্তি, সাপোজ এরকম বললো যে রাত 9টার মধ্যে আমাকে ছুটি দিতে হবে, বা 10 ঘন্টার বেশি আমি কাজ ওভার ডিউটি করব না। এগুলো কার সঙ্গে চুক্তি হচ্ছে, কোম্পানির সঙ্গে এমপ্লয়ের চুক্তি। আবার উল্টো দিক দিয়েও হতে পারে, কোম্পানি বলবে যে তুমি বাবা কাজ করবা, তোমাকে 1 বছর 2 বছর শেখাবো, 3 বছরের পরে তুমি চলে যাবা অন্য কোম্পানিতে, তাও হবে না। দেখা যাচ্ছে কোম্পানি বলছে কি, তোমাকে আমি এইসব সব সব মানবো, কিন্তু এটাও দেখা গেল কোম্পানি তরফ থেকে চুক্তি করে দেওয়া হলো কি, তুমি 5 বছরের মধ্যে মাইনে বাড়ানোর কথা বলতে পারবা না। দ্বিতীয় কথা, তুমি 5 বছরের মধ্যে আমাদের কোম্পানি ছেড়ে চলে যেতে পারবা না, তোমাকে আমাদের 5 বছর ধরেই কোম্পানিতে কাজ করতে হবে, যদি যেতে হয় তাকে তোমাকে মোটা অঙ্কের পেনাল্টি দিয়ে যেতে হবে। তো এগুলো কি হয়, এগুলো বোথ সাইড পার্টির কি হয়, এগ্রিমেন্ট হয়, অ্যাকচুয়ালি এগ্রিমেন্ট। এগ্রিমেন্টটাকেই বলা হয় কি পলিসি। আর প্রসিডিওর কি, প্রসিডিওর হচ্ছে সেই এগ্রিমেন্টকে তুমি মান্যতা দিচ্ছ কিনা, মানছো কিনা, সেটাকেই বলা হয় কি প্রসিডিওর। বোঝা গেল? তাহলে পলিসি থাকে, সেই পলিসি অনুযায়ী কি হয়, প্রসিডিওর হয়। তুমি কি করলে, তুমি একটা টার্মস ইন্স্যুরেন্স নিলে, লাইফ ইন্স্যুরেন্স নিলে। এখন যে ব্যক্তি লাইফ ইন্স্যুরেন্স নিল, সে তো দেখা গেল বাড়ি চলে গেল, মানে তার ইন্স্যুরেন্সের জন্য কারণে, মানে ইন্স্যুরেন্স নেওয়া ছিল সে ব্যক্তি, বাস, তাই সে চলে গেল। এখন চলে যাওয়ার পরে তার ফ্যামিলি যখন, সেই তার লাইফ চলে গেল, তো লাইফ ইন্স্যুরেন্স মানে কি, সেই ব্যক্তি চলে যাওয়ার ফলে কি হবে, তার ফ্যামিলির ভরণ পোষণের দায়িত্ব এবার কার, সেই কোম্পানির। কারণ ওই লোক তো কোম্পানির সঙ্গে, সেই এলআইসি কোম্পানি বা কোনো ব্যাংকের কোনো কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করেছিল। তাহলে ব্যাংকের সঙ্গে দেখা যাচ্ছে তার সঙ্গে 1 কোটি টাকার চুক্তি ছিল, যে আমি মারা গেলে ব্যাংক আমাকে 1 কোটি টাকা দেবে। কিন্তু ব্যাংক বলছে কি, ব্যাংক বলছে কি, ও সুইসাইড হলে হবে না, কার অ্যাক্সিডেন্ট হলে হবে না, দেখা যাচ্ছে কোনো কারণে পড়ে গেছে, সেটা হলে হবে না। মানে কোম্পানি বলছে যে যদি জলে ডুবে মরে তাহলে দেবো না, যদি বলে আগুনের
জ্বলে মরে তাহলে দেব না। এগুলো কি কোম্পানি বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন বানিয়ে রেখেছে, এই টার্মস কন্ডিশন হলে দেব না, ক্যান্সার হলে দেব না, কিন্তু নর্মাল সুস্থভাবে মরলে দেব। এগুলো হচ্ছে কি কোম্পানির রুলস। দেখা যাচ্ছে এগ্রিমেন্ট ছিল, সে লোক ভাবছিল আমি চলে যাব আর আমার ফ্যামিলি 1 কোটি টাকা পেয়ে যাবে। কোম্পানিও সেরকম চালাক, কোম্পানিও বিভিন্ন রকম রুলস রেগুলেশন ফাঁক করে রেখেছে। সেই রুলস এর রেসপেক্টে দেখা যাচ্ছে কোম্পানি বলল আমি টাকা দেবো না, কেন? পলিসি ব্রেক হয়ে গেছে, পলিসিতে লেখা ছিল এই হলে আমি টাকা পাবে না, তো এর মধ্যে একটা কোনো একটা লুপ হলে তোমাকে ফেলে দিয়ে সেইখানে পলিসিতে টাকা নাও দিতে পারে। সেম একই রকম হেলথ ইন্স্যুরেন্সে হতে পারে, কার ইন্স্যুরেন্সে হতে পারে, যে কোনো ক্ষেত্রে ইন্স্যুরেন্স হতে পারে। আজকাল তো মোবাইল কিনলেও মোবাইলের সঙ্গে ইন্স্যুরেন্স কোম্পানি চিপকে দিচ্ছে একটা করে, যে মোবাইল পড়ে গেলে, ভেঙে গেলে, নষ্ট হলে তোমাকে মোবাইলের ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু যখনই তুমি মোবাইলটাকে নিয়ে যাবে, দেখা যাচ্ছে জল লেগে মোবাইলটা নষ্ট হয়েছে, তখন বলবে কি রুলসে লেখা ছিল পলিসিতে, জলে যদি জলে পড়ে তাহলে হবে না, হাত থেকে পড়ে গিয়ে যদি আছাড় খাই তাহলে দেবো না। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এগুলো হচ্ছে বিভিন্ন পলিসি। তো পলিসির সঙ্গে কোম্পানির সঙ্গে কি হয়, এখানে পলিসির সঙ্গে কার হবে, এখানে এমপ্লয়ি ভার্সাস কোম্পানি, তাদের মধ্যে পলিসির এগ্রিমেন্ট হবে। এবার কার রেসপেক্টে পলিসি, এখানে কিন্তু মাইনে টাইনে বিষয় নয়, এখানে 3টে জিনিসের উপরে, সুস্বাস্থ্য, সুরক্ষা এবং নিরাপত্তা। অর্থাৎ আমি যে কাজ করতে যাচ্ছি, আমার যে কর্মপরিবেশ, সেখানে আমি কতটা সুস্বাস্থ্য মেনটেন করতে পারছি, কতটা সুরক্ষিত থাকছি, বা কতটা আমি নিরাপত্তা পাচ্ছি। যেটা যে কোনো জায়গায় হতে পারে। আমি যেখানে কাজ করতে যাচ্ছি সেটা খুব অসুরক্ষিত একটা এলাকা, সেখানে যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, যখন তখন কোনো একটা মানে কোনো ইনসিডেন্ট ঘটতে পারে, বা এমন একটা পরিবেশে কাজ করাচ্ছে যে পরিবেশে থাকলে দেখা যাচ্ছে আমার স্বাস্থ্য খুব তাড়াতাড়ি হ্যাম্পার করছে, মানে নষ্ট হয়ে যেতে পারে, বা মানে স্বাস্থ্য খারাপ হতে পারে। তোমাকে একটা পলিউটেড সিটিতে পাঠিয়ে দেওয়া হলো, এমন একটা পলিউটেড, দিল্লির মতো একটা পলিউটেড সিটিতে পাঠিয়ে দেওয়া হলো, যা গেলেই তোমার তোমার শারীরিকভাবে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাহলে এরকম দেখা যাচ্ছে তোমার সঙ্গে কি এগ্রিমেন্ট আছে, আমি দিল্লি বা মুম্বাই এই ধরনের অস্বাস্থ্যকর সিটিতে আমি কাজ করব না। তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে এগ্রিমেন্ট হয়। তো সেই এগ্রিমেন্টটা কাদের সঙ্গে হয়, কোম্পানির সঙ্গে এমপ্লয়ীদের। তো সেটাই আমরা আজকে জানবো। ওকে, আশা করি ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। পলিসি আর প্রসিডিওর কি জিনিস, কারোর পলিসি এবং প্রসিডিওর নিয়ে কোনো সমস্যা আছে, ডাউট আছে বলো, তারপরে তো ডিটেলস আমি যাচ্ছি, আপাতত যেটুকুনি বোঝালাম তাতে কোনো সমস্যা আছে কিনা বলো। মানে পলিসি আর প্রসিডিওর মানে কি বলতে চেয়েছে, একটু কাইন্ডলি রিপ্লাই করো সকলে, সকলে না হোক 1-2 জন করলেও হবে। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমি দেখো, আমি কোশ্চেনটাকে ভালো করে ডিফাইন করেছি এই একটি কারণে, বিষয়টা হচ্ছে তোমাদের কিন্তু এই যে 4th সেমিস্টারে, আবার আমি বারবার এক কথাই রিপিট হয়ে যাচ্ছে তবুও বলতে বাধ্য হচ্ছি, 4th সেমিস্টার কিন্তু কনসেপ্ট বেস। সুতরাং এখানে এমন নয় যে আমি একদম হে টু জেড এই বই, এই 200-250 পাতার বই তোমার পক্ষে মুখস্থ রাখা সম্ভব না, এ কারোর পক্ষেই সম্ভব না, মুখস্থ করলে তো সম্ভবই না, বুঝলে সবই সম্ভব। যে কারণে আমি কি বোঝাতে চাইছি, আমি কোশ্চেনটা বোঝাতে চাইছি, পলিসি আর প্রসিডিওর। দেখো এখানে পলিসি আর প্রসিডিওর যেটুকুনি বুঝলে, যদি বুঝেই থাকো, তাহলে যদি তোমাকে বলা হয় যে 2 মার্কসের জন্য পলিসি কি প্রসিডিওর কি, আশা করি তোমরা এখানে ডেফিনেশন কি লিখেছে এটা না পড়লেও আশা করি আমরা পলিসি কি আর প্রসিডিওর কি লিখে আসতে পারবো আশা করি নিজের ভাষায়, তাতেও মার্কস পেতে দিতে এক্সামিনার বাধ্য। এবার এটাকে আরো প্রভিনেন্ট ভাবে এবং আমরা যেটা জানি তার সঙ্গে আর কি কি অ্যাড করলে ভালো হয়, তার জন্য আমরা শুধু টেক্সট বুকটাকে ফলো করব। এর মানে এই নয় যে টেক্সট বুককে আমরা একদম হুবহু পুরো একদম সেই মুখস্থ করব, একদম নয়। আমরা কিন্তু কনসেপ্ট বিল্ড আপ করছি, যে কারণে আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে কনসেপ্টটা ক্লিয়ার করছি। পলিসি কি, আমার কাজের ক্ষেত্রে কি পলিসি আছে, তার প্রসিডিওর কি। পলিসি মানে হচ্ছে তার সঙ্গে এগ্রিমেন্ট, আর প্রসিডিওর হচ্ছে সেই এগ্রিমেন্ট ফলো হচ্ছে কি হচ্ছে না। যদি সেই এগ্রিমেন্টের সঙ্গে আমার পলিসিতে এগ্রিমেন্টে লেখা আছে অথচ আমি সেই পরিষেবাটা পাচ্ছি না, তাহলে সে বলবো কি আমার প্রসিডিওর, তার যে কাজ, সেই কোম্পানি যে আমার প্রতি যে অঙ্গীকারবদ্ধ ছিল, অঙ্গীকার মানে কি, যে কথাটা কথা দিয়েছিল সেই কথা রাখছে না, তাহলে আমি তখন তার জন্য কোর্টে যেতে পারি, বিভিন্ন ওপেন ফোরাম আছে সেখানে গিয়ে কমপ্লেন করতে পারি, এগুলো হতে পারে। তুমি সরকারি কোনো একটা কোম্পানিতে গিয়েছো, সরকারি ব্যাংকে, মানে ব্যাংকে গিয়েছো, ব্যাংক কর্তৃপক্ষ বলছে আজকে হবে না এই কাজ, তুমি কি করলে, তুমি দেখা গেলো তার কমপ্লেন করে আসতে পারলে। কারণ কি, ব্যাংক কর্তৃপক্ষ তোমাকে তোমার পরিষেবা দিতে বাধ্য, এবং সে তার 100% লায়াবেল, কিন্তু সে তার কাজ করছে না। ফলে সেখানে কি হচ্ছে, অঙ্গীকার বদ্ধন থাকা সত্ত্বেও সে তার পরিষেবা দিচ্ছে না। ফলে তুমি কি করতে পারো, তার জন্য তুমি তার স্টেপ নিতে পারো। ঠিক সেরকমই প্রসিডিওরও তাই। তো চলো আমরা একটু করি আহ দেখে নিই তাহলে। তো বলছে
ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, যেটাকে ডিওআইটি, কর্মচারীদের জন্য। এবার একটু বলে দিই, আমরা কিন্তু যে ওয়ার্ক প্লেসের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে আলোচনা করছি, এটা কি ধরনের এমপ্লয়ীদের জন্য এটাও মাথায় রাখতে হবে। কিন্তু আমরা কিন্তু একটা ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজিতে কর্মরত এমপ্লয় রেসপেক্টে বলছি। তুমি বলতে পারো একজন লেবার, একজন শ্রমিক, সেও তো কর্মচারী, কিন্তু তার কর্ম পরিবেশের সঙ্গে একজন টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টে যে কাজ করে তার দুটো পরিবেশ তো এক নয়। তো এটা অবশ্যই কি সিকিউরিটি সেফটি এগুলো কি হবে, অবশ্যই কর্মক্ষেত্র অনুযায়ী কি হবে, চেঞ্জ হবে। একজন যে মাঠে কাজ করছে, একজন যে এসি ঘরে বসে কাজ করছে, একজন যে রাস্তার ট্রাফিক যে রাস্তায় মানে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আহ, কাজ করছে, তো সবার ক্ষেত্রে কি সিকিউরিটি সেফটি এক হতে পারে? না স্যার। কখনোই হবে না। কারণ একজন ট্রাফিক কন্ট্রোলে তার যখন তখন অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে, কিন্তু যে এসি ঘরে বসে আছে, যে এসি ঘরে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে, তার তো সেই ধরনের ভয় নেই, কিন্তু তার আবার অন্য ধরনের ভয় আছে। তার সেক্ষেত্রে দেখা গেল তার চারিদিকে সব ইলেকট্রিসিটির কাজকর্ম আছে, ইলেকট্রিক শক পেতে পারে। তাকে দেখা যাচ্ছে তাকে এসি নামে আছে এসি ঘরে, কিন্তু তার ওয়ার্ক প্রেশার, প্রচুর ওয়ার্ক প্রেশার, এমন এমন কাজ দিচ্ছে যা তাকে 12 ঘন্টায় শেষ করতে পারবে না, তাকে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা কাজ করে যেতে হবে। তো এটাও ওয়ার্ক প্লাস এন্ড সেফটি, এটা ইয়ের মধ্যে পড়ে, হেলথের মধ্যে পড়ে। মানে আমি একটা কর্মচারীকে 8 ঘন্টার বেশি কাজ করাতে পারি না, আমি তাকে 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করাচ্ছি। তার মানে 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করলে সে ব্যক্তি কি হবে, অটোমেটিক তার হেলথ খারাপ হবে। আমি একটা কোম্পানিকে কর্মচারীকে 8 ঘন্টার বেশি ডিউটি করাচ্ছি, দেখা যাচ্ছে তাকে মাঝে একটাই মাত্র টিফিন আওয়ার দিচ্ছি। টিফিন আওয়ার যদি 8 ঘন্টার বেশি কাজ করাতে হয়, তাকে তাকে দুটো টিফিন আওয়ার দিতে হবে। তো সেগুলো আমি দিচ্ছি কিনা, বড় বড় কোম্পানিতে তো এমপ্লয়ীদেরকে চা কফি, তার বিভিন্ন স্ন্যাক্স এগুলোও তো অফার করে, যাতে কর্মচারীদের কি হয়, হেলথ যাতে বজায় থাকে। কারণ কোম্পানিদের, বড় বড় কোম্পানিদের এটাই প্রোটোকল থাকে, কোম্পানি তখনই ভালো চলবে যখন তার কর্মচারীরা ভালো থাকবে। তো সেই রেসপেক্টে এগুলো এগুলো এগ্রিমেন্ট থাকে। তো সেই রেসপেক্টে আমরা যেটা দেখছি যে কর্মচারীদের জন্য একটি কি দরকার, একটি স্বাস্থ্যকর এবং সুরক্ষিত কর্মপরিবেশ প্রদান করার যে নীতিমালা প্রস্তুত করা আছে, নীতিমালা মানে রুলস অ্যান্ড রেগুলেশন, সেটাই আমরা দেখব। তাহলে সংজ্ঞা কি বলেছে, হেলথ কর্মক্ষেত্রের হেলথ সিকিউরিটি সেফটির কি কি পলিসি এবং প্রসিডিওর কি কি হতে পারে। তো বলছে একটি হেলথ সেফটি অ্যান্ড সিকিউরিটি পলিসি হলো একটা নিয়োগকর্তার দ্বারা প্রদত্ত একটি লিখিত বিবৃতি। লিখিত বিবৃতি কেন, লিখিত বিবৃতি মানে কি, সেটা অবশ্যই কিসে হতে হবে, একটা কাগজ কলমে হতে হবে। আমরা যেমন জমি কিনি, বিভিন্ন পলিসি কিনি, তোমাকে যদি কোম্পানি বলে ঠিক আছে আপনি আমাকে 20,000 টাকা পেমেন্ট করে দিন, ঠিক আছে আমি আপনাকে মুখে মুখে বললাম আপনার কিছু হলে তার লায়াবিলিটি আমার, কেউ মেনে নেবে? মুখের কথায় কেউ বিশ্বাস করবে? হবে না। না। তাহলে কি হবে, অবশ্যই রিটেন, রিটেনে তুমি দেখো যে কোনো সরকারি অফিসে গিয়ে বলবে যে স্যার আমার এই প্রবলেম হচ্ছে আমাকে একটু সলভ করে দিন। কি তুমি তো একটা থানায় গেছো, তোমার কিছু একটা হারিয়ে গেছে, তুমি অভিযোগ জানাতে গেছো, তখন কি বলবে, মুখের কথা কিছু হবে না, আপনি লিখিত ফর্মে অভিযোগ জানান। কেন? কারণ লিখিত ফর্মটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রুফ। তাহলে নিয়োগকর্তা কি হবে, অবশ্যই একটা কি থাকতে হবে, প্রুফ থাকতে হবে। তো যে কোনো এগ্রিমেন্ট, জীবনে যে কোনো এগ্রিমেন্ট যদি হয়, সেই এগ্রিমেন্টটা তখনই কার্যকর হবে সেই এগ্রিমেন্টটা যদি কি লিখিত ফরম্যাটে থাকে। ভার্বালি এগ্রিমেন্টের কোনো ভ্যালু নেই এই যুগে। তো সেরকমই তো নিয়োগকর্তার সঙ্গে কোম্পানির সঙ্গে যখন এমপ্লয়ের কি হবে, যখন চুক্তি হয়, সেটা অবশ্যই কি হতে হবে, অবশ্যই লিখিত আকারে হবে। তো বলছে যা কর্মচারীদের এবং জনসাধারণের স্বাস্থ্য, নিরাপত্তা এবং সুরক্ষার জন্য প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে। মানে কি, যখন সেই তার কোম্পানিদের কর্মচারীদেরকে হায়ার করে, সেই কোম্পানিদের কর্মচারীদের বললো ঠিক আছে আপনার যদি কোনোদিন নাইট ডিউটি করানো হয় আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব কোম্পানির, কিন্তু দেখা যাচ্ছে কোনোদিন রাত 12টায় ছুটি দিয়ে বলছে এবার আপনার মতো আপনি চলে যান। তার মানে কি, কোম্পানি অঙ্গীকারবদ্ধ করেছিল কিন্তু কাজের বেলায় করছে না। তো সেটা যাতে অঙ্গীকারবদ্ধ থাকে, কোম্পানিকে কি করতে হবে, তার জন্য রুলস এন্ড রেগুলেশন। কোম্পানি তোমার সঙ্গে 5 বছরের এগ্রিমেন্ট করেছে, অথচ কোম্পানি 3 মাস পরে বলছে কি আপনি আহ, কাজ ছেড়ে দিন, আপনাকে আমরা স্যাক করছি বা আপনাকে আপনার টার্মিনেট করে দিচ্ছি, সেটাও হবে না। সেক্ষেত্রেও তুমি কোর্ট ফোরামে চলে যেতে পারো। মানে বিষয়টা হচ্ছে কারণ কোম্পানির সঙ্গে তোমার এগ্রিমেন্ট আছে, তুমিও কোম্পানিকে ছাড়তে পারবে না, কোম্পানিও তোমাকে ছাড়তে পারবে না। তাহলে এগুলো কি অঙ্গীকারবদ্ধ। তো এটি কি হয়, এটি কর্মচারীদের প্রতি
যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদিত প্রতিশ্রুতি। তো এটাকেই বলা হচ্ছে, এই যে অনুমোদিত প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি মানে কথা দেওয়া, এটাকেই বলা হচ্ছে আমাদের বিভিন্ন পলিসি। তো এর মধ্যে কি কি পড়ছে, বলছে একটি হেলথ সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রোগ্রাম বা পলিসি, যেটাকে প্রোগ্রামও বলতে পারি বা পলিসিও বলতে পারি, যেটি প্রতিষ্ঠানের কি করতে পারে স্বাস্থ্য, নিরাপত্তা, সুরক্ষা সংক্রান্ত উপাদান, তাদের উদ্দেশ্য সমূহের সংকলন, এবং যা কর্মস্থলে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে কোম্পানিকে তার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে। এখন কোম্পানিকে তার লক্ষ্য কেন? কারণ কোম্পানির আসল লক্ষ্য কি? এমপ্লয়ীদেরকে সুরক্ষা দেওয়া? একদমই না। কোনো কোম্পানি চায় না তার এমপ্লয়ীদেরকে অত সুরক্ষা দিতে। সব সময় কোম্পানি কি চায়? কোম্পানি একটা জিনিসে চায়, সে চায় প্রফিট। এবং কোম্পানি চায় সবসময় কম টাকা ব্যয় করে বেশি টাকা উপার্জন করতে। কিন্তু এই যে মাঝখানে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট বলেছে কি তোমাকে যদি কোনো এমপ্লয়কে হায়ার করতে হয় তাকে অবশ্যই তার মিনিমাম ক্রাইটেরিয়া দায়ভার তোমাকেই বহন করতে হবে। তো কোম্পানি তার প্রফিট গেইন করার জন্য কি করতে হয়? তখন কোম্পানিকে বাধ্য হয়ে তার এমপ্লয়ীদেরকে তাদের সুস্থ মানে স্বাভাবিক বা তাদের যে হেলথ সেফটি অ্যান্ড সিকিউরিটি লাইবিলিটি নিতে হয়। তো সরকার এই যে যেটা বলছিলাম, যে বলছে কি গভর্নমেন্ট, যে কোনো দেশের গভর্নমেন্ট সরকার তাদের কোম্পানির আইনে একটি নির্দিষ্ট ধারা উল্লেখ করেছেন, যেখানে কি কি থাকে, যেখানে হেলথ সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রোগ্রামের জন্য ন্যূনতম প্রয়োজনীয়তা বর্ণনা করা হয়েছে। মানে কি, তুমি একটা কোনো কোম্পানি যদি কোনো একটা এমপ্লয়কে নেয়, সেই এমপ্লয়কে তার কি কি পরিষেবা এমপ্লয়কে দিতে বাধ্য, কোম্পানি বাধ্য, সেটা কি আছে সরকার ডিসাইড করে দিয়েছে। সেটা কি একটা তাদের কোম্পানি আইন, মানে বিভিন্ন কোম্পানির জন্য গভর্নমেন্টও একটা কি রুলস এন্ড রেগুলেশন বানিয়ে দিয়েছে। অর্থাৎ এই রুলস রেগুলেশনের বাইরে কোম্পানি কাজ করতে পারবে না, তাকে এই রুলস এন্ড রেগুলেশনকে মেনটেন করেই চলতে হবে। যেখানে কি দরকার, অবশ্যই হেলথ সেফটি সিকিউরিটির জন্য যে মিনিমাম, এটা মিনিমাম প্রয়োজনীয়তা, কোম্পানি চাইলে এর থেকে বেশিও দিতে পারে, কিন্তু মিনিমাম এইটুকুনি পরিষেবা কোম্পানিকে দিতেই হবে। তো বলছে এছাড়া কি, বলছে প্রত্যেক নিয়োগকর্তা বা কোম্পানিকে তার নিয়মাবলী অনুসরণ করতে হবে। তো এই যে পার্টটা আমরা আলোচনা করলাম, এটাই বলা হচ্ছে হেলথ সেফটি অ্যান্ড সিকিউরিটির বিভিন্ন কি পলিসি। তো এই পলিসির মধ্যে যেমন আর কি কি পড়ছে, বলছে এছাড়া প্রত্যেক কোম্পানি নিজেদের হেলথ সেফটি সিকিউরিটি কমিট, কমিট মানে কথা, হ্যাঁ, কমিট থাকা উচিত, যারা কর্মস্থলে বিদ্যমান ঝুঁকি নির্ধারণ করবে। অর্থাৎ যেমন দেখবে বিভিন্ন জায়গা আছে যে কাজগুলো খুব রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর মানে কি, যেখানে আহ মানে লাইফ রিস্ক অনেক হাই, সেরকম জায়গায় কি করতে হবে কোম্পানিকে, অবশ্যই ঝুঁকিপূর্ণ জায়গায় সেখানে কোম্পানিকে তার এমপ্লয়ীদের জন্য এটা তো করতেই হবে, এটা তো ম্যান্ডেটরি। মানে যে কোনো জায়গায় কোম্পানি তার এমপ্লয়িরা কি হতে পারে, যে কোনো ভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে। একজন মনে করো সাপোজ একজন বড় কোম্পানি ফ্লাইট ফ্লাইট মনে করো বিভিন্ন কি বলতে পারি, ধরো প্লেন প্লেন যে চলছে, যে বিভিন্ন কোম্পানি আছে যেমন এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, এগুলো যেসব কোম্পানি আছে তাদের যেসব পাইলট আছে, তো পাইলটদের জীবন কি, পাইলটদের জীবন আজকে আছে কালকে নাও থাকতে পারে, যখন তখন একটা প্লেন অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই পাইলটদের তাদের, সে যদি কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় বা তার যদি সে যদি চলে যায় পৃথিবী ছেড়ে, তখন তার ফ্যামিলির দায়িত্ব কে নেবে? তখন তার ফ্যামিলির দায়িত্ব কিন্তু অবশ্যই কোম্পানিকে নিতে হবে। এটা কোম্পানির রুলস এন্ড রেগুলেশনের মধ্যে পড়ে। যেমন আমাদের দেশের আর্মির যদি কিছু হয় সেক্ষেত্রে তার ফ্যামিলির রেসপন্সিবিলিটি কার? অবশ্যই গভর্নমেন্টের। গভর্নমেন্ট তখন কি করবে, সারা জীবন সে চলে যাওয়া সত্ত্বেও তার ফ্যামিলি মেম্বারকে পেনশন দিতে থাকবে। এটা গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন। কেন? এটা গভর্নমেন্টের রেসপেক্টে, কিন্তু গভর্নমেন্ট তো এটা সাধারণত দিয়েই থাকে, কিন্তু কোম্পানিরা কখনো দিতে চায় না। তো দিতে চায় না বলেই এর জন্য রুলস এন্ড রেগুলেশন আনা হয়েছে। তো এগুলো কি, এবং সেগুলো অবশ্যই কোথায় বেশি বিদ্যমান, যে কাজগুলো বেশি ঝুঁকিপূর্ণ কাজ সেখানে তো আরো বেশি করে দরকার। তো বলছে এই একবার এই ঝুঁকিগুলো চিহ্নিত করা হলে সেগুলো কি হবে, সেগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থার জন্য হেলথ সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রোগ্রামে নির্ধারণ করা উচিত। আগে কি করতে হবে, এই যে ঝুঁকির কাজটা আগেই বললাম, যে কাজের জায়গা আলাদা হলে তার ঝুঁকিও কি হবে, আলাদা আলাদা হবে। তো যে যেরকম কাজ করছে তার ঝুঁকিপূর্ণ কাজও ঠিক একই রকম, তা ডিফারেন্ট করছে। একটা ব্যক্তি যখন, মনে করো দুটো ব্যক্তি সে আইটি সেক্টরে চাকরি করছে,
কিন্তু একজন ব্যক্তি অফিস ওয়ার্ক করছে আর একজন ব্যক্তিকে কি করতে হচ্ছে, তাকে ট্রাভেল করে করে সেই কাজটা করতে হবে। আজকে এই অফিস, কালকে ওই অফিস, তাকে প্রচুর রোড ট্রাভেল করতে হয়। ফলে তার রিস্ক ফ্যাক্টরটা কি, যে অফিসে বসে কাজ করে তার থেকে অনেক বেশি। তো তাকে, যার রিস্ক ফ্যাক্টর যত বেশি, তাকে সেফটিও ততটাই বেশি দিতে হবে কোম্পানিকে। তো সেক্ষেত্রে বলেছে কর্মরত হেলথ সেফটি এন্ড সিকিউরিটি প্রোগ্রাম বা পলিসি প্রয়োজন হওয়ার কারণ সমূহ নিম্নলিখিত কারণগুলির জন্য পলিসি থাকা প্রয়োজন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এই জায়গাটা ভালো করে দেখো। এই যে কারণ, কারণ কেন, যদি এরকম একটা প্রশ্ন আসতে পারে যে এই যে কোম্পানিতে যে বিভিন্ন এই যে হেলথ সেফটি এন্ড সিকিউরিটি প্রোগ্রামের যে পলিসি, এই পলিসির প্রয়োজনীয়তাটা কেন, কেন প্রয়োজন, পলিসি না থাকলেই বা কি হতো। তো সেইটার অ্যান্সার হচ্ছে এইবার পয়েন্টে পয়েন্টে আমরা দেখব। এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হেলথ সেফটি এন্ড সিকিউরিটি একটা কোম্পানিকে কেন দিতে হবে বা তার প্রয়োজনীয়তা কি, পলিসিরই প্রয়োজনীয়তা কি। আগেকার দিনে তো পলিসি ছিল না, কেন বর্তমান যুগে পলিসি কেন দিতে এসছে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে পলিসি। যেমন একজন সাধারণভাবে দেখো, এখন আগে এই একটা পলিসি, একটা রিয়েলিস্টিক পলিসি বলি। আগেকার দিনে কি হতো, গভর্নমেন্টের ক্ষেত্রে ফিমেল স্টাফদের ক্ষেত্রে যখন সে প্রেগনেন্ট হবে, তখন তার যখন তার বেবি ডেলিভারি হবে, তোর জন্য তার কি দরকার, মিনিমাম 6 মাসের ছুটি দরকার। এই ছুটিটা গভর্নমেন্ট আগে দিত, এখনো দেয়। কিন্তু কোম্পানিরা কি করে, কোম্পানিরা কিছু কিছু কোম্পানি আছে, আইটি কোম্পানি আছে, বলছে ঠিক আছে আপনাকে আমি ম্যাক্সিমাম 2 মান্থের ছুটি দেবো, যদি 2 মাসের বেশি ছুটি নিতে হয় আপনি জব ছেড়ে দিন। তো এগুলো মানে কি হচ্ছে, আলটিমেটলি সেই একজন সদ্যজাত মায়ের পক্ষে তাকে 2 মাসের মধ্যে কোম্পানিতে চাকরি করা সম্ভব না, সুস্থ হয়ে এসে। ফলে অটোমেটিকলি কি করতে হচ্ছে, তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার চাকরিটা ছেড়ে দিতে হচ্ছে। এটা কেন হচ্ছে, কোম্পানির রুলস এন্ড রেগুলেশন ছিল না তাই। গভর্নমেন্ট এখন বলে দিয়েছে কোম্পানিকে যদি কোনো ফিমেল স্টাফকে রাখতে হয়, অবশ্যই তাকেও মিনিমাম ম্যাটারনিটি লিভ 6 মাসের দিতেই হবে। এটা গভর্নমেন্ট কোম্পানিকে বলে দিয়েছে। কেন, কারণ এইটা কোম্পানি কখনো চায়, এবার ছুটি দিতে হবে মানে এই নয় ছুটি দিতে হবে উইথ পে, ছুটি পে স্কেলে ছুটি, মানে সে কাজ না করা সত্ত্বেও সে 6 মাসের মাইনে পেয়ে ছুটি পাবে, উইথ স্যালারি, উইদাউট স্যালারি ছুটি না, উইথ স্যালারি ছুটি 6 মাসের। তো এগুলো কি আছে, এগুলো কোম্পানি, কোনো কোম্পানি করতে চায় না। কিন্তু কোম্পানিকে কাজ করতে গেলে সেই দেশে, যে দেশে কাজ করছে, এটা তুমি যদি আমেরিকায় যাও, সেক্ষেত্রে তাদের রুলস রেগুলেশন চেঞ্জ হয়ে যাবে। আমাদের ইন্ডিয়ায় 6 মাস হলে আমেরিকায় হয়তো মেবি সেটা ডিফার হতে পারে, সেখানে 4 মাস হতে পারে, মেবি 1 বছর হতে পারে, সেটা ডিপেন্ড করছে সেই দেশের কোম্পানির উপরে। তো এটা কার উপরে ডিফার করে, ডিফার করে হচ্ছে রুলস রেগুলেশন, যে দেশে কাজ করছো সেই দেশের গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে কোম্পানি কিরকম রুলস এন্ড রেগুলেশন করবে। যেমন তুমি যদি আমেরিকায় গিয়ে বাড়ি বানাও, আমাদের এখানে বাড়ি করলে কি আমরা ইন্স্যুরেন্স যেমন করি না, হেলথ ইন্স্যুরেন্স, আমরা কি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কি বলেছে করতেই হবে, না, তুমি করতেও পারো নাও করতে পারো। হেলথের কোনো ইন্স্যুরেন্স করতে হবে না, অর্থাৎ তুমি সুস্থ অসুস্থ তোমার লাইবিলিটি। কিন্তু তুমি যদি একটা বাইক কেনো, তুমি যদি একটা 4 চাকা গাড়ি কেনো, কোম্পানি বলেছে, গভর্নমেন্ট বলেছে কি তোমাকে 100% ইন্স্যুরেন্স করাতেই হবে, এটা ম্যান্ডেটারি। এটা ভারতবর্ষে ম্যান্ডেটারি, বহু দেশেই ম্যান্ডেটারি, বোঝা গেল। তো সেটা কি, মানে এটা হচ্ছে চাপিয়ে দেওয়া। কিন্তু তুমি তোমার নিজের লাইফের ইন্স্যুরেন্স, তোমার বাড়ির ইন্স্যুরেন্স, এগুলো তুমি করতেও পারো নাও করতে পারো। আমেরিকায় যদি তুমি কোনো বাড়ি করো, বাড়ি কেনো, এমনকি বাড়ি ভাড়া থাকো, ভাড়া থাকলেও তার ইন্স্যুরেন্স সেই ভাড়া যে নেবে তাকেই চোকাতে হবে। এটা আমেরিকার রুলস, যে তুমি বাড়ি বানিয়েছো মানে হোম ইন্স্যুরেন্স, মানে বাড়ির ইন্স্যুরেন্স তোমার ম্যান্ডেটারি। আমাদের যে এখানে যেরকম বাইকের ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স ম্যান্ডেটারি, আমেরিকায় হোম ইন্স্যুরেন্স ম্যান্ডেটারি। এটা তোমাকে নিতেই হবে, আর তার জন্য যদি কোনো কিছু সমস্যা হয়, তার পেনাল্টি তোমার ঘাড়ে পড়বে এসে। তো এগুলো হচ্ছে পলিসি। তো কি কি পলিসি, তো প্রথম পলিসি কেন, কেন, কেন গুলো একটু পড়ছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখবে তোমাদের, আমি পিডিএফটা শেয়ার করে দেবো এখান থেকে। বলছে এটি কোম্পানিদের কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে, মানে পলিসিতে কর্মচারীদের স্বাস্থ্য এবং নিরাপত্তার যা যা অঙ্গীকার মানে প্রতিশ্রুতি, সেটা একদম নিট অ্যান্ড ক্লিয়ার ভাবে, একদম উইথ ক্ল্যারিটি সেটাকে কি করা থাকবে, ডিফাইন করা থাকবে। বুঝতে পারলাম, মানে যেরকম একটু আগে বলছিলাম, একজন ফিমেল স্টাফের ক্ষেত্রে তার বলেছে, কোম্পানি বলেছে ঠিক আছে আমরা ম্যাটারনিটি লিভ দেবো, এই কথাটা লিখলে হবে না, স্পষ্ট কখন হবে বলতে পারবে,
দেখা যাচ্ছে একটা কোম্পানি বলে দিয়েছে ঠিক আছে আমি একজন ফিমেল স্টাফকে ম্যাটারনিটি লিভ দেবো, এই কথাটা কি স্পষ্ট কথা না অস্পষ্ট কথা? কি মনে হয়? আচ্ছা আগেই বলে দিই, ম্যাটারনিটি লিভ মানে বোঝো তো? আশা করি সবাই বোঝে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আপনি একবার বলে দিন ওটা। না আমি যেটা বলছি ম্যাটারনিটি লিভ মানে হচ্ছে যে সে যখন মা হতে চলেছে তাই সেই যে ছুটিটা সেটাকে বলা হয় ম্যাটারনিটি লিভ। তো যদি কোনো কোম্পানি বলে দেয় যে ঠিক আছে একজন ফিমেল স্টাফের ক্ষেত্রে ঠিক আছে আপনার ম্যাটারনিটি লিভ দেওয়া হবে, তো আমি বলছি এই যে লেখাটা যদি কোনো কোম্পানি বলে তো এই লেখাটাকে কি স্পষ্টভাবে লেখা বলতে পারি না এই লেখাটার মতো অস্পষ্ট লেখা এটা? স্যার অস্পষ্ট লেখা। কেন অস্পষ্ট? কারণ উনি তো মুখে বলছেন, উনি তো সেটাকে কোনো ইমেল বা লেখার মাধ্যমে না তো না ওটাকে তা বলতে বলিনি, হবে। তা বলিনি, লিখেই দিয়েছে তোমার, তার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে, কোম্পানি বলে দিয়েছে ঠিক আছে আপনাকে আহ, আপনার ম্যাটারনিটি লিভ মনে করো সারা জীবনে আপনার দুটো বেবির জন্য দুটো ম্যাটারনিটি লিভ দেওয়া হবে, এটাও যদি বলা থাকে তাহলে এইবার কি স্পষ্ট হলো না আগেরটা স্পষ্ট না এখানেও অস্পষ্ট আছে? অস্পষ্ট, কারণ ওখানে টাইম উল্লেখ করা নেই। এক্স্যাক্টলি সেটাই আমি বলতে চাইছিলাম, ঠিক ধরেছো, অর্থাৎ ম্যাটারনিটি লিভ দেওয়া হবে বলেছে, কদিনের জন্য দেওয়া হবে বলেনি কিন্তু। দেখা যাচ্ছে সেই এমপ্লয় যখন ম্যাটারনিটি লিভ চাইছে তখন বলা হচ্ছে ঠিক আছে আমরা তো দেবো বলেছি, আমরা 2 মাসের দেবো আমরা, কিন্তু গভর্নমেন্ট রুল দেখা গেল সেই দেশে আমাদের ভারতবর্ষেই যদি হয় দেশের গভর্নমেন্টের রুলস কি বলে, রুলস বলে 6 মাসের দিতে হবে, কোম্পানি বলছে কি 2 মাসের দেবো, তার মানে কি হচ্ছে কোম্পানি বলছে আমি কিন্তু এগ্রিমেন্টে সই করে নিয়েছি আপনাকে দিয়ে, তখন তুমি কি হবে এমপ্লয় ফেসে যাবে, এমপ্লয় বলবে তাই তো ওখানে তো লেখা ছিল না কত দিনের হবে, ব্যাপারটা বোঝা গেছে? বা উল্টো আরেকটা যেটা বলছিলাম, দেখা যাচ্ছে বলা আছে ঠিক আছে আপনাকে 6 মাসের ম্যাটারনিটি লিভ দেওয়া হবে, এবার সে ফার্স্ট বেবির ক্ষেত্রে পেয়েছে, যখন সে সেকেন্ড বেবির জন্য ক্লেম করতে গেছে তখন কোম্পানি আর বলছে দেবো না, কেন? কোম্পানি বলছে আমি তো বলিনি আপনাকে 2 বার দেবো, কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী প্রত্যেকটা এমপ্লয় 2 বার ম্যাটারনিটি লিভ পাবে, তো এটা গভর্নমেন্ট রুলস। হ্যাঁ এবার 3 বারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে সেক্ষেত্রে আমাদের দেশের রুলস এর মধ্যে সেটা আর পড়ে না, অবশ্যই সেক্ষেত্রে রুলস ভায়োলেট হবেও না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে ব্যাপার, অর্থাৎ কোনো প্রতিশ্রুতি কি হতে হবে অবশ্যই স্পষ্ট, ক্লিয়ারিটি থাকতে হবে, ক্লিয়ারিটি থাকতে হবে, টাইম ডেট সময় ক্ষণ এগুলো জায়গা রূপ মানে সেগুলো অবশ্যই একদম পরিষ্কারভাবে মেনশন থাকতে হবে। তো দ্বিতীয় রুলস কি বলেছে, এটি বোঝায় যে ব্যবসার পারফরমেন্স এবং সেফটি পারফরমেন্স একে অপরের মধ্যে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ একটা কোম্পানির সঙ্গে যদি একটা এমপ্লয়ের যদি চুক্তি থাকে তাহলে এটা কি বোঝায় যে অবশ্যই সে ব্যবসা, ব্যবসা মানে সেই কোম্পানির কাজকর্ম পারফরমেন্স এবং সেফটি, সেফটি মানে কি তার কর্মচারীদের যে কোনো ইনসিডেন্ট হলে কোনো সমস্যা হলে সেটা অবশ্যই সেটা কি আছে তার সঙ্গে কাজের সঙ্গে কর্মচারীদের সেফটি সেটা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। তারপরে বলেছে কি এটি স্পষ্ট করে যে কোম্পানি শুধু মুনাফার জন্য ব্যবসা করছে না, আমি আগেই বলেছি কোম্পানি অরিজিনালি চাই মুনাফা করতে, কিন্তু এইটা বোঝায় কি বরং এই সব স্টক হোল্ডারদের যত্ন নিচ্ছে, মানে এইটা এগুলো হয় কি বিভিন্ন কোম্পানিতে হয়, বড় বড় কোম্পানি যদি দেখো একটু যদি তোমাদের জানা আছে কিনা জানি না, যদি মনে করো কেউ গুগল কোম্পানিতে চাকরি করছে, সাপোজ ধরো গুগল কোম্পানিতে চাকরি করছে তাকে কোথায় দিয়েছে, মনে করো আমেরিকায় গুগল কোম্পানিতে চাকরি করছে, সেখানকার যা এমপ্লয়ীদেরকে যা পরিষেবা দেওয়া হয় ওই এমপ্লয়ীদের জন্য, প্রত্যেকটা এমপ্লয়ীদের জন্য তাকে রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়েছে, অফিসের মধ্যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট এমন না যে সেখানে চা কফি পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায়, এবং তার বেয়ার করে কে কোম্পানি, অর্থাৎ কোনো এমপ্লয়ীকে যা খুশি খেতে পারে, তার বিল দেবে কে কোম্পানি, সেখানে কোনো এমপ্লয়ের মনে হচ্ছে আমার বোরিং লাগছে আমি একটুখানি কিছু একটা অ্যাক্টিভিটি করতে চাই, তার জন্য গল্ফ খেলা, গল্ফের মাঠ আছে, তার জন্য টেনিস
কোড করা আছে, তার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য মানে বিভিন্ন খেলার মতন তাকে এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন পরিষেবা দিয়েছে। কোনো কোম্পানি যদি কোনো মানে অফিসে গিয়ে গুগল কোম্পানিতে গিয়ে যদি কোনো কর্মচারীর যদি মনে হয় আমার এখন ঘুম পাচ্ছে আমি একটু ঘুমাবো, তো তার জন্য বেডরুমের ব্যবস্থা, বেডরুম নয়, বেডরুমের মতন তাকে মানে প্রপারলি একেবারে সেই হোটেলের মতন তাকে তাদের জন্য রেস্ট নেওয়ার জন্য প্রপারলি রুম আছে। তো ওখানে এমন নয় যে তুমি কাজের জায়গায় ঢুকছো, তোমাকে নির্দিষ্ট ডেডলাইনে তোমাকে এটা বলবে না কি ব্যাপার বস বসে নেই যে তোমার ডিউটি 10টায়, তুমি 10:30টায় ঢুকেছো, তোমাকে কেউ জিজ্ঞেস করবে না কেন তুমি লেট করে এসছো। তো এগুলো কি, এগুলো হচ্ছে বড় বড় কোম্পানির পরিষেবা। মানে বিষয়টা হচ্ছে কোনো কোম্পানি যে ওখানে যখন এমপ্লয়িরা পাচ্ছে এবং সেই এমপ্লয়ীদের প্যাকেজ দেখো 2 কোটি 3 কোটি টাকা প্যাকেজ, এবং তারা এরকম পরিষেবা পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ কোম্পানি জানে, কোম্পানি এবার বিষয়টা তো তুমি বলতে পারো স্যার এত কিছু যদি কোম্পানি পরিষেবা দেয় তো কোম্পানি কাজ করবে কে? কিন্তু ওদের ঠিক উল্টোটাও আছে। অর্থাৎ কোম্পানিতে শুধু মাইনে দেয় না, মাইনের সঙ্গে কি হয় ওদের বিভিন্ন বোনাসের থাকে, সেই বোনাসটার পার্সেন্টেজটা এতটাই বেশি মানে যেটা মাইনে ছাড়িয়ে যায়। ফলে কোম্পানি বোনাস তো এটা তো বসে বসে কাজ না করার মাইনে, আর কাজ করলে এর সঙ্গে এক্সট্রা প্রচুর ইন্টেন্সিভ, যে কারণে এত পরিষেবা থাকা সত্ত্বেও এমপ্লয়িরা 24 ঘন্টা কাজের প্রতি তৎপর থাকে। কারণ কি, তারা কি করতে, বেশিরভাগ এমপ্লয়ি এই ধরনের ফ্যাসিলিটি কম ইউজ করে। কারণ কোম্পানি কি চাইছে, কোম্পানি এগুলোকে দেখিয়ে রেখেছে, এটাই বোঝাতে চাইছে যে দেখো গুগল কোম্পানি, অ্যামাজন কোম্পানি কত ভালো কোম্পানি, আমরা আমাদের এমপ্লয়ীদের জন্য কত যত্ন নিচ্ছি। কিন্তু বাস্তবতা তো তা না, এটা তো জাস্ট দেখার জন্য। বাস্তব তো সে তো কোম্পানি মুনাফা করতেই এসছে। তো এগুলো কি হয়, এগুলো ওদের নিজেদের কি বলবো মানে নিজেদেরকে বড়াই করা, নিজেদেরকে বড় করা, কোম্পানিদেরকে বাকি কোম্পানিদেরকে দেখানো যে আমরা এমপ্লয়ীদের, আমার এমপ্লয়ীর জন্য আমি কত যত্নশীল। এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির, এটাও একটা কারণ। তারপরে বলেছে কি, কর্মক্ষেত্রে স্বাস্থ্য নিরাপত্তা সুরক্ষার জন্য প্রত্যেক কর্মচারীর দায়বদ্ধতা নির্ধারণ থাকে। এই দায়বদ্ধতা মানে কি, কোনো কর্মচারী যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে বা তার জন্য কি করতে হবে, সেই কোম্পানির সমস্ত এমপ্লয়ের তার সমস্ত রকম হেলথ পারপাস, হেলথ রিলেটেড তার লাইবিলিটি সেই কোম্পানির হবে, সে যে কোনো রোগ হোক তাকে প্রত্যেকটা কোম্পানির এমপ্লয়ীদেরকে কোম্পানি কি করায়, হেলথ ইন্স্যুরেন্স করিয়ে দেয়। মানে তার ফ্যামিলির না করালেও সেই কোম্পানি সেই এমপ্লয়কে তো অবশ্যই করাবে, কারণ কোম্পানির এমপ্লয় মানেই সে কোম্পানির অংশ, আর এবং কোম্পানির এমপ্লয় যদি অসুস্থ হয় সেটা কোম্পানির দায়বদ্ধতা, তো সেই দায়বদ্ধতা কোম্পানিরা নিতে হয়। তারপরে বলছে কোম্পানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, আমরা যেহেতু আমরা ইন্ডিয়ায়, তো আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস এর রেগুলেশন নিয়েই পড়বো। তা সেখানকার ন্যাশনাল পলিসি অ্যান্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, এই যে পলিসিটা এটা আছে আমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি, যে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে। অর্থাৎ এটা গভর্নমেন্টের দ্বারা একটা পলিসি নির্ধারণ করা আছে। তো কোনো কোম্পানিকে যদি কোম্পানি তৈরি করতে হয় সেই তাকে এই রুলস অ্যান্ড রেগুলেশন সেফটি মেনটেন করেই কাজ করতে হবে। তারপরে বলেছে এই ধরনের পলিসির মাধ্যমে কর্মচারীদের কি আঘাত অসুস্থতা প্রতিরোধ করা হয়, যেটা একটু আগেই বললাম। কারণ কোনো কোম্পানি দেখা যাচ্ছে কোনো কারণে সে আহত হয়ে গেছে, ইনজিওর্ড হয়ে গেছে, ফলে তা বা কোনো অসুস্থ হয়ে পড়েছে, তার সমস্ত প্রতিরোধ, প্রতিরোধ মানে কি, প্রতিরোধ মানে তার সমস্ত ধরনের খরচ খরচা, তার সবকিছু লাইবিলিটি সবকিছু কোম্পানিকে বিয়ার করতে হবে। তো এটি আইটি কোম্পানি সাধারণত OHS, অর্থাৎ OHS একটা পলিসি, নির্দিষ্ট একটা পলিসি থাকে, সেই পলিসির নামই হচ্ছে OH&S, সেই নিম্নলিখিত ধারণাগুলি থাকতে পারে। তো এই OHS এর মধ্যে কি কি থাকে, এর মধ্যে OHS OHS পারফরমেন্স, অর্থাৎ এর ধারাবাহিক উন্নতির জন্য পর্যাপ্ত রিসোর্স প্রদান করা। অর্থাৎ রিসোর্স মানে কি, বিভিন্ন ইকুইপমেন্টস বা উপাদান। এই OHS মানে কি হচ্ছে, এই জন্য এই OHS এর পারফরমেন্স এর মধ্যে থাকে, সেটা হচ্ছে একটা কোম্পানি তার কাজের ছাড়াও, তার কোম্পানির তার যে কাজের ওয়ার্কিং আওয়ার ছাড়াও সে তার এমপ্লয়ীদের জন্য আর কি কি পর্যাপ্ত পরিষেবা দিচ্ছে। অনেক কোম্পানি আছে, আমাদের কলকাতাতেই আছে, বহু কোম্পানি আছে, বড় বড় TCS, উইপ্রো, প্রত্যেক এমপ্লয়ীকে তার বাড়ি থেকে গাড়িতে তুলে নিয়ে আসে আবার তাকে বাড়িতে গিয়ে ড্রপ করে দেয়। এটা OHS পারফরমেন্সের সঙ্গে যুক্ত। তো এগুলো কি, এগুলো হচ্ছে তার কাজের জায়গা যখন সে ছুটি হয়ে যাচ্ছে তারপরেও লাইবিলিটি কোম্পানি নিচ্ছে তাকে সেফলি বাড়ি পৌঁছে দেওয়াটা, এটা হচ্ছে বিষয়। তো এছাড়াও আর এর জন্য কি প্রাসঙ্গিক OHS আইন, এটা একটা আইন, এবং অন্যান্য প্রয়োজনীয়তা মান্য, অর্থাৎ বিয়ন্ড কমপ্লায়েন্স লিডারশিপ এর উদ্যোগ গ্রহণ করা। অর্থাৎ বিয়ন্ড কমপ্লায়েন্স লিডারশিপ মানে কি,
এটা একটা জিনিস যেটা বোঝাতে চাইছে যে আমি কোনো কোম্পানি, আমি লিডার মানে কি? লিডার মানে কোনো একটা, বলো তো লিডার শব্দের মানে কি? প্রতিনিধি। আমি মানে আমার কোম্পানি, আমার কোম্পানি বা সেই কোম্পানি সে তার এমপ্লয়ীদেরকে প্রপারলি গাইড করছে এবং প্রতিনিধিত্ব করছে, এটা দেখাই। আর এবং লাস্ট কি, উপযুক্ত ওএইচএস অবজেক্টস এবং টার্গেট নির্ধারণ করা এবং নির্ধারণ সময়ে পারফরমেন্স রিভিউ করা। অর্থাৎ কোনো এমপ্লয়ি যদি ভালো পারফরমেন্স করে, সে তার ভালো পারফরমেন্সটা শো আপ করানোও খুব দরকার। তো এই কারণে দেখবে প্রাইভেট এমপ্লয়ীদের ক্ষেত্রে বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার এরকম বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়। যে বেস্ট এমপ্লয়ি কি রেসপেক্টে হতে পারে, সে বছরে একটাও ছুটি নেয়নি, তাকে কি করা, তাকে অ্যাওয়ার্ড দেওয়া। বেস্ট পারফরমেন্স সেলিং, সে সবচেয়ে বেশি সেল করতে পেরেছে তার জন্য তাকে বিভিন্ন রিওয়ার্ড দেওয়া, এবং সেগুলোকে রিভিউ করা। রিভিউ মানে কি, দেখানো, এবং তার ভালোটাও এবং খারাপটা সেগুলো সবকিছুই দেখানো। এগুলো হচ্ছে কি সিকিউরিটির সেফটির রুলস এর মধ্যেই পড়ছে। আচ্ছা, এছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো আমার, আর কিছু কিছু আছে যেমন কাজ সংক্রান্ত দুর্ঘটনা, দুর্ঘটনা, আঘাত, অসুস্থতা বা নিয়ার মিস ইনসিডেন্ট প্রতিরোধের মতন ব্যবস্থা এবং প্রক্রিয়া উন্নত করা। তো বিভিন্ন এই যে যেগুলো বলছি, দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্ট, আঘাত, অসুস্থতা বা কোনো একটা মিস ইনসিডেন্ট মানে অঘটন, মানে এমন যেটা হওয়া উচিত না এমন কিছু যদি হয়ে যায়, সেগুলোকেও কি কি, সেগুলো উন্নত করা। আর সবশেষে কি বলেছে, প্রত্যেক স্তরে ওএইচএস বিষয়ে সচেতনতা তৈরি এবং দায়িত্ব পালনের উপযোগী উপযুক্ত দক্ষতা গড়ে তোলা। এইগুলো কি দরকার, এগুলো হচ্ছে একটা কোম্পানির রুলস এন্ড রেগুলেশনের মধ্যে আমাদের পড়ছে। আচ্ছা, তো এবার আমরা নেক্সট একটু এগিয়ে যাচ্ছি। আচ্ছা, রিপোর্টে এবার চলে আসি। দেখো নেক্সট টপিক যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইনসিডেন্ট কি জিনিস। এবার একটু আমরা ইনসিডেন্ট নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? এবার ইনসিডেন্ট কি বলতে কি বুঝি, বলছে যে প্রতিষ্ঠানের নির্ধারিত এলাকায় সেফটি ব্রিজই হলো সেই, সেটাকেই বলা হচ্ছে একটি ইনসিডেন্ট। প্রতিষ্ঠানের নির্ধারিত এলাকায় সেফটি ব্রিজ হলো সেটিকে হচ্ছে বলা হয় ইনসিডেন্ট। অর্থাৎ বা এবং তার রিপোর্ট তৈরি করতে হয়, এই রিপোর্ট করণ প্রক্রিয়াকেই বলা হচ্ছে ইনসিডেন্ট রিপোর্ট। ওকে, এই ইনসিডেন্ট রিপোর্টের মধ্যে কি কি নথিভুক্ত করতে হবে সেটা অবশ্যই রাখতে হবে। সেগুলো কি কি ঘটেছে, ইনসিডেন্ট রিপোর্ট মানে কি, কেউ কি বুঝতে পারছো ইনসিডেন্ট রিপোর্ট বলতে কি বুঝি? স্যার সেফটি ব্রিজটা কি? আচ্ছা, সেটাই আমি বলছি, সেফটি ব্রিজ, তাই তো? কোথায় সেফটি ব্রিজ, এখানে ছিল। হ্যাঁ, এই যে প্রতিষ্ঠানের নির্ধারিত এলাকায় সেফটি ব্রিজ হলো আচ্ছা সেটিকে আচ্ছা 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 ইনসিডেন্ট আচ্ছা, বলে। ইনস্ট্যান্ট বলছে সেফটি ব্রিজ মানে হচ্ছে যে তুমি সেই কাজের জন্য তুমি কি কি সেফটি প্রোটোকল মেনটেন করেছিলে। সেফটি ব্রিজ মানে কি কি সেফটি তুমি সেফটি গুলো ফলো করেছো। ধরো আমি একটা উদাহরণ দিই, বাড়িতে সকলে রান্না করে, তাই তো? আমরা এখন বেশিরভাগ রান্না কিসে হচ্ছে, গ্যাসে, হয়তো? তো সেই গ্যাসের গ্যাসটা তো যখন তখন লিক করতে পারে, পারে না? তো সেই হ্যাঁ, গ্যাসটাকে যদি হঠাৎ করে কোনো লিকেজ হয়, তার জন্য কিছু সেফটি মেজার আছে তো, কিছু হ্যাঁ সেফটি আছে মেজার আছে। তো সেই, আছে। এবার যদি দেখা যাচ্ছে কোনো কারণে একটা ইনসিডেন্ট হয়ে গেল, ব্লাস্ট হয়ে গেল, তখন পুলিশ যখন আসবে বা সেই কোম্পানি যখন আসবে তখন এসে কি বলবে, আচ্ছা আপনি কি কি সেফটি, সেফটি যা যা ছিল সেই সেফটি কি আপনি ফলো করেছেন। দেখা যাচ্ছে সেখানে কি সেখানে ফায়ার এক্সটিংগুইশার রাখতে হয়। দেখবে বিভিন্ন, বিশেষ করে তুমি যদি কোনোদিন অনেক আহ কোম্পানিতে থাকে। আহ, কোম্পানিতে থাকে, একদম হ্যাঁ, কোম্পানিতে থাকে। বা তুমি পেট্রোল পাম্পে ধরো না, দেখা যাচ্ছে পেট্রোল পাম্পের বিভিন্ন সেফটি থাকে। কি বলেছে, পেট্রোল পাম্পের ওর মধ্যে সিগারেট খাওয়া যাবে না, এটা তো প্রথম সেফটি রুলস, তাই না? কোনো কোম্পানি কেউ যদি পেট্রোল সিগারেট খেতে খেতে ঢুকে গেল পেট্রোল পাম্পে, তাহলে সেফটি ব্রেক হলো তো, হ্যাঁ হলো। হলো। দ্বিতীয় কথা, দেখবে লেখা থাকে এখানে পেট্রোল পাম্পের মধ্যে মোবাইলে কথা বলা যাবে না, মোবাইল ইউজ করা যাবে না, থাকে তো? হ্যাঁ থাকে। থাকে, কেন থাকে জানো? এই মোবাইল থেকে, আমি আগেও হয়তো তোমাদের বলেছি কিনা, প্রচুর রেডিও অ্যাক্টিভিটি ছাড়ে। আর এই রেডিও অ্যাক্টিভিটি
যেহেতু পেট্রোল খুবই দাহ্য পদার্থ, ফলে ম্যাক্সিমাম রেডিও অ্যাক্টিভিটির কারণে, এটা যদিও শীতকালে হয় না, গরমকালে এটার হওয়ার পসিবিলিটি থাকতে পারে। তো একজন মোবাইল ইউজ করে কিছু হয় না, কিন্তু অনেকজন ব্যক্তি যদি একসঙ্গে মোবাইল অ্যাক্সেস করা শুরু করে দেয়, তাহলে সেইখানকার পরিবেশের রেডিও অ্যাক্টিভিটি বেড়ে যায়। আর এটা ফিজিক্স থাকলে আরো ভালো জানতে পারবে। সেই রেডিও অ্যাক্টিভিটির জন্য কি হয়, তার নেয়ার সেই জায়গাটার একটা প্রভাব পড়ে, তো সেখান থেকে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে বলা হয় কি, আমাদের মোবাইলটা ব্যবহার করতে বারণ করা হয়। তো এই যে রুলস, এগুলো কি, এগুলো হচ্ছে সেফটি রুলস। এই সেফটি ব্রিজটাই হচ্ছে সেফটি রুলস। ব্রিজ মানে কি, ব্রিজ মানে হচ্ছে তার যা যা রুলস গাইডলাইন আছে সেটা ফলো হচ্ছে কিনা সেটাকে এখানে দেখা হবে। আর আমি এখানে বলেছি ইনসিডেন্ট রিপোর্ট। ইনসিডেন্ট রিপোর্ট মানে কি, কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে যায়, সেই দুর্ঘটনায় জায়গায় গিয়ে কি কি জিনিস ডেটাগুলোকে কালেক্ট করতে হয়। রিপোর্ট মানে কি, রিপোর্ট মানে হচ্ছে একটা কি, বলো, রিপোর্ট শব্দের মানে জানি তো? হ্যাঁ জানি। কি বলো, রিপোর্ট কি, রিপোর্ট মানে কি? উম, স্যার কোনো কোনো কিছু অভিযোগ নিয়ে করা হবে স্যার? আবেদন করা। রিপোর্ট মানে আবেদন করা না, আবেদন মানে যে অ্যাপ্লিকেশন, রিপোর্ট মানে আলাদা জিনিস। এই যে বলি স্যার না, অভিযোগ রিপোর্ট করা হবে কার্ড, না? না অভিযোগ করা, রিপোর্ট করা না, অভিযোগ করা কমপ্লেন করা, রিপোর্ট আলাদা জিনিস। রিপোর্ট শব্দটা শোনোনি কখনো? কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো সমস্যায় পড়ে যেরকম আমরা থানায় গিয়ে রিপোর্ট করি। তো রিপোর্ট করি। আচ্ছা, রিপোর্ট কেউ কোনো করেছো? কেউ কোনোদিন, এই যে বললে যেটা? না। আচ্ছা, অ্যাকচুয়ালি রিপোর্ট মানে হচ্ছে বিবরণ, ঠিক আছে? অর্থাৎ বিবরণ মানে কি, রিপোর্ট করা মানে তুমি আজকে হঠাৎ করে তোমার একটা মোবাইল হারিয়ে গেল, তাহলে তুমি কি কি বলবে, যে আমার মোবাইল হারিয়ে গেছে, বললে এটুকুনি থানা বুঝবে তোমার মোবাইল হারিয়ে গেছে? থানা কি বলবে? বল। কখন, কোথায়, কিভাবে কখন, হ্যাঁ এক্স্যাক্টলি, কোথায় হারিয়েছে, কখন হারিয়েছে, আচ্ছা কি কোম্পানির মোবাইল, কি ধরনের মোবাইল, মোবাইলের সিম নাম্বার কি, মোবাইল নাম্বার কি, এগুলো চাইবে তো? হ্যাঁ। নাকি শুধু যদি বলে আমার মোবাইল হারিয়ে গেছে স্যার, আমার মোবাইলটা উদ্ধার করে দিন, হবে এটা? না। না। তাহলে ওই ইনসিডেন্ট রিপোর্ট মানে হচ্ছে তার সম্পর্কে সমস্ত ডিটেলস বিবরণ, সেটাকে বলা হয় ইনসিডেন্ট রিপোর্ট। তাহলে একটা ইনসিডেন্ট রিপোর্টের মধ্যে কি কি থাকবে, এ দেখো এইখানে যদি ইনসিডেন্ট রিপোর্টের মধ্যে অনেক কিছু থাকতে পারে, যেমন সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য বা অপরাধীর বিবরণ, মানে কি, যদি কারোর নামে যদি কোনো কমপ্লেন হয়, কারোর বিরুদ্ধে যদি কমপ্লেন করছে, তাহলে সেই ব্যক্তির সম্পর্কে ডিটেলস থাকতে হবে। তারপরে ওই যে তুমি যেটা বললে, কি ঘটেছিল, অর্থাৎ কেন রিপোর্ট করতে এসছো, ঘটেছিল কি ঘটনা সেটা বলতে হবে, মানে ঘটনার বিবরণ দিতে হবে। তারপরে বলেছে সেই ঘটনার জন্য কতজন হতাহত হয়েছে, মানে ওই যে খবরে দেখায় না, এতজন মারা গেছে, এতজন আহত, একজন নিহত, মানে কি, কতজন সেই ইনসিডেন্টের জন্য তার হতাহত হয়েছে, সেগুলো ডিটেলস জানাতে হবে। কোথায় ঘটেছে, অর্থাৎ সে ঘটনার স্থলটা কোথায়, তার নির্দিষ্ট দিনক্ষণ জায়গা আগে। এবার শুধু জায়গা বললে হবে না, কখন ঘটেছে, টাইমটা তো মোস্ট ইম্পর্টেন্ট। খুব ইনসিডেন্ট, এই যে কদিন আগে, দুদিন আগে দিল্লিতে ইনসিডেন্ট হলো, তাই না? তাহলে এই ইনসিডেন্টটা যখন হলো, পুলিশ যখন তদন্ত করতে যাবে, তখন কি দেখবে, দিনক্ষণ জায়গা সবকিছু তদন্ত করবে তো। তাহলে এগুলো হচ্ছে কার রেসপেক্টে, সেটা হচ্ছে ইনসিডেন্ট রিপোর্টের রেসপেক্টে। কেন, এবার তুমি বলতে পারছো ইনসিডেন্ট রিপোর্ট কেন, সে তো গিয়ে দেখতেই পাচ্ছে, জানতেই পাচ্ছে। আরে দেখতে পাচ্ছে, জানতে পারছে আজকে পাচ্ছে, কিন্তু দেখো যে কোনো কিছু যদি মিস হ্যাপেন্স হয়ে যায়, সেই মিস হ্যাপেন্স আমাদের ভারতবর্ষের কোর্টে দেখা গেল কোনো একটা মিস হ্যাপেন্স হয়েছে, সে কোর্টে গেল, কেস করেছে, আর তার রায় বেরোতে বেরোতে কতদিন লাগে, কোনো কোনো সময় তো তার সারা জীবন চলে যায়, সে মারা যাওয়ার পরে সে দেখা যাচ্ছে কোর্টে গিয়ে যেতে, কোনো কোনো রিপোর্ট, কোনো কোনো কেস তো 30 বছর 20 বছর ধরে চলে। আচ্ছা 20 বছর আগে কি ঘটনা ঘটেছিল, যে পুলিশ গিয়েছিল সে পুলিশই দেখা গেছে নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে, তার মানে কি আছে, তাহলে কি ঘটনা গায়েব হয়ে গেল? না। তাহলে কি হচ্ছে, সেই মুহূর্তে যিনি ইনচার্জে যিনি ছিলেন, যিনি তদন্ত করেছিলেন, সেই মুহূর্তে তার তদন্ত শুধু তাকে জানলে তো চলবে না, তাকে রিপোর্ট আকারে দিতে হবে। কারণ ভবিষ্যতে সে থানায় নাও থাকতে পারে, সে জায়গায় সেই পোস্ট নাও হোল্ড করতে পারে, তার জায়গায় রিপোর্ট আকারে থাকলে কি হবে, এটা নথি হয়ে থাকলো ইন ফিউচার, ভবিষ্যতে, আজকে হোক, 6 মাস পরে হোক, 6 বছর পরে হোক, কি 60 বছর পরে হোক, সেটার ঘটনাটা কি তার কাছে লিখিত ভাবে
প্রমাণ হয়ে থাকলো। এই জন্য ইনসিডেন্ট রিপোর্ট খুব দরকার। তারপরে বলেছে কেন ঘটেছে, এটাও একটা কারণ। কেন ঘটেছে এটা প্রেডিকশন করতে হয়, যে আজকে যদি বলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে অ্যাক্সিডেন্টটা হওয়ার পেছনে কারণ কি। দেখা যাচ্ছে তুমি বললে যে আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, কারণ কি, আমাদের এই গারাপোতা বনগাঁ মাঝখানের যে রাস্তায় এই অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে খারাপ রাস্তা, কারণ রাস্তায় এত গাড্ডা আছে, তো যে কারণে এই এটা ঘটেছে। এটা কি হচ্ছে, এটা তুমি তোমার মতন একটা স্টেটমেন্ট দিলে, এটা হতে পারে। আরেকজন বললো লোডশেডিং এর কারণে হয়েছে, একজন বলল যে অতিরিক্ত রাশ ড্রাইভিং এর জন্য ঘটেছে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে কেন ঘটেছে, তার একটা সম্ভাবনা। এটা 100% না, কেন ঘটেছে এটা তো প্রুফ হবে পরে, কিন্তু প্রাইমারি ইনভেস্টিগেশনের পরে কি হয়েছে, এটা কেন ঘটেছে এটা আমরা জানতে পারি। অন্য ক্ষেত্রে হতে পারে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, বাবা বাড়িতে রেজাল্ট নিয়ে এসেছে, বাবা বা মা জিজ্ঞেস করছে কেন রেজাল্ট খারাপ হয়েছে, বলতে হবে তোমাকে। তার মানে কি, হয় তুমি বলবে পড়াশোনা করিনি, আর না হয় বলবে মাস্টার ভালো পড়ায়নি, আর না হয় বলবে যে আমার বই ছিল না, মানে কোনো না কোনো একটা কারণ ছিল, বা সারা সারা বছর ধরে আমি গেম খেলেছি, কোনো না কোনো একটা কারণ, যে কারণে রেজাল্টটা খারাপ হয়েছে। আবার উল্টোটাও হতে পারে, ভালো রেজাল্ট করলেও রিপোর্টার এসে বলে আপনার এই যে ভালো রেজাল্ট করেছেন তার কেন এত ভালো রেজাল্ট করলেন বলুন, তাহলে সেটাও কারণ। তাহলে এগুলো কি কারণ থাকে, ভালো খারাপ কোনো কিছুর পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে। এবং নিরাপত্তার উন্নতির স্থাপনার ঘাটতি, অর্থাৎ সেই নিরাপত্তার জন্য কি কি ঘাটতি ছিল সেটাও দরকার। আর এছাড়া হচ্ছে আরেকটাও যেটা থাকা, প্রভাবিত ব্যক্তি, অর্থাৎ অনেক সময় হয় কোনো ইনসিডেন্ট যখন হয়, সেই কোনো ব্যক্তি ডিরেক্টলি নিজে করে না, লোক দিয়ে করায়। সেক্ষেত্রে এই জন্য কে কার দ্বারা তোমার মনে হয় যে এই ব্যক্তি আমাকে দিয়ে এই ইনসিডেন্ট করাতে পারে, সেখানে যানবাহন কি কি ব্যবহার হয়েছিল, সম্পত্তি কোনো লুটপাট হয়েছে কিনা, সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এগুলো দরকার। এবং মামলার বিবরণ এবং বৈশিষ্ট্য, এইগুলো কি দরকার, এইগুলো হচ্ছে একটা কি দরকার, এগুলো হচ্ছে একটা ইনসিডেন্ট রিপোর্টের মধ্যে থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? ইনসিডেন্ট রিপোর্ট তাহলে কি জিনিস, তো দেখো এখানে একটা ইনসিডেন্ট রিপোর্ট, একদম বাস্তব ইনসিডেন্ট রিপোর্টের একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। এই দেখো, এটা একটা ইনসিডেন্ট রিপোর্টের ফরম্যাট, দেখো ডে নাইট, কখন ঘটেছে, ডেট, টাইম, রিপোর্ট, রাইটার নেম, রিপোর্টটা কে লেখাতে এসছে, সিও নাম্বার, সেকশন, এগুলো সাধারণত ওখানকারের কাজ, এগুলো আমরা বলতে পারবো না এক্স্যাক্টলি সবগুলো, তো আমাদের পক্ষে জানা সম্ভব না। বেসিক বেসিক গুলো আমরা বলতে পারি, টেলিফোন নাম্বার, তার এক্সটেনশন, অর্থাৎ এক্সটেনশন বলতে এটা মোবাইল রিলেটেড। ইনসিডেন্ট মানে কি, এই যে বলেছে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, মানে কে কখন কোথায় কিভাবে ঘটেছে সেই সম্পর্কে জানতে হবে। তারপরে অ্যাকশন টেকেন বাই সিকিউরিটি, সেই মুহূর্তে সেখানকার স্থানীয় সিকিউরিটি বা পুলিশ তারা কি অ্যাকশন নিয়েছে বা নেয়নি সেগুলো। রেকমেন্ডেশন, রেকমেন্ডেশন বা কমেন্ট, বা তুমি যদি কিছু কাউকে মানে এই বিষয়ে যদি কোনো রেকমেন্ড করতে চাও, সেগুলো এখানে তুমি এখানে দিতে পারো। কপি টু ক্লায়েন্ট মানে কি, এইটি তুমি কাকে কাকে পাঠাতে চাইছো সেটা এখানে। আর লাস্টে হচ্ছে ডেট। এটা একটা যে কোনো একটা রিপোর্টের ক্ষেত্রে এগুলো হচ্ছে প্রাইমারি ডেটাগুলোকে সাবমিট করতে হয়। এটাই হচ্ছে আমাদের একটা কি ইনসিডেন্ট রিপোর্ট। ইনসিডেন্ট রিপোর্টের কি এটা একটা ফরম্যাট। বোঝা গেল তাহলে ইনসিডেন্ট কি জিনিস এবং ইনসিডেন্ট রিপোর্ট কি জিনিস? আশা করি এটা ডিটেলস ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট এবার চলে আসি আমাদের এই যে ওয়ার্ক প্লেসের যে সেফটির, তার যে সরকারি সংস্থা, এই যে আমরা একটু আগেই বললাম না বিভিন্ন কোম্পানি আমাদেরকে কি এই যে বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন বা বিভিন্ন সেফটি মেজার কোম্পানিরা দিচ্ছে, কেন দিচ্ছে, কার হয়ে বাধ্য হয়ে দিচ্ছে, সরকারের হস্তক্ষেপের জন্য তারা বাধ্য হয়ে দিতে হচ্ছে। সেই কেন দিতে হচ্ছে, এর পেছনে বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট গুলো এবং আমাদের দেশের সংবিধান আছে, যে সংবিধানে কিছু ধারা আছে, সেই ধারার জন্য শ্রমিকদেরকে সেই নিরাপত্তা বা সেই স্বাস্থ্য নিরাপত্তা কোম্পানি দিতে বাধ্য। তো সেইগুলো কি কি এটাও খুব ইম্পর্টেন্ট। চলো তাহলে সেটা আমরা জেনে নিই, যে কোম্পানিতে আমাদের ভারতবর্ষে ইন্ডিয়ান রুলসে, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সংবিধানে কোন কোন ধারার জন্য আমরা সাধারণ কর্মচারীরা এই পরিষেবাগুলো পেয়ে থাকি। তো বলছে ভারতীয় সংবিধানের কত কত ধারা, ধারাগুলো খুব ইম্পর্টেন্ট। 42তম ধারা, 39-এর ইএফ, হ্যাঁ ইএফ একটা ধারা আছে, এবং 24 ধারা, 24 নম্বর ধারা। এই ধারা অনুযায়ী যে তিনটে ধারা, তাহলে কটা ধারা পেলাম, 42 নম্বর ধারা, 39-এর ইএফ ধারা, 24-এর হচ্ছে 24 নম্বর ধারা।
এখানে এই ধারা, 3টে ধারা অনুযায়ী শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এটা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই সংবিধান আমাদের বানিয়েছিল যখন বি.আর. আম্বেদকর, তখন সেই দেশের নাগরিকদের জন্য যেমন সংবিধান বানিয়েছে, ঠিক সেরকম সেই দেশের শ্রমিকরা, কর্মচারীদের জন্য তিনি এই 3টে ধারা বানিয়ে দিয়ে গেছে। সেই ধারাতে কি কি নিশ্চয় করে বলছে, এছাড়া নিম্নলিখিত সংস্থাগুলি কর্মক্ষেত্রে সেফটি সিকিউরিটি এগুলোকে নিশ্চিত করতে, মানে চিহ্নিত করছে কোম্পানিকে এই ধারাগুলোকে মানতে হবে এবং সেই মানার সঙ্গে কর্মচারীকে সেই পরিষেবা দিতে হবে। এবার কোনো কোম্পানি যদি এই ধারা না মানে, তাহলে এমপ্লয়িরা কোথায় যেতে পারে, কোথায় কমপ্লেন করতে যাবে? তাহলে কমপ্লেন করার জন্য তো কি গভর্নমেন্টকে তো কিছু জায়গা খুলে রাখতে হবে, বলো হবে কি হবে না? হবে। হবে। সেই একটা আমার অ্যাডের কথা এই মুহূর্তে, মানে যদি এই অ্যাডটার কথা মনে পড়ছে, রিসেন্টলি আমি একটা অ্যাড দেখছিলাম, তো দেখাচ্ছিল একটা, তোমাদের সঙ্গে তোমরা একটু ম্যাচিওর হয়েছো আশা করি বুঝতে পারবে। অ্যাডটা এরকমই দেখাচ্ছিল যে শুনতে পাচ্ছ কি আমার কথা সকলে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হুম 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 হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হুম। তো আমি কিন্তু আমি একটা ছোট্ট একটা গল্প, এটা গল্পই, অ্যাড মানেই গল্প। তো গল্পের পরে কিন্তু আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো। তো বেসিক্যালি গল্পটা হচ্ছে এরকম ছিল যে দেখাচ্ছে একজন টেলারের কাছে, টেলার মানে যে জামা কাপড় সেলাই করে, তো একজন বাবা মা এসছে তার মেয়েকে নিয়ে বলছে যে টেলার সাহেব আপনি আমার মেয়ের এই ওই মানে একটা লেহেঙ্গা টেহেঙ্গা কিছু একটা বানাবে, তো আপনি মাপজোক নিন। তা উনি যথেষ্ট পরিমাণে মেয়েটাকে, বাচ্চা মেয়েটার সমস্ত কিছু, তার লেহেঙ্গার মানে যা যা মাপ নেওয়ার দরকার সমস্ত কিছু নিয়েছে। তো নিয়ে বলছে যে লেহেঙ্গা, তখন বাবা মা বলছে লেহেঙ্গাটা কিন্তু, বা ওই শাড়ি বা লেহেঙ্গা যাই হোক একটা কিছু বানাতে দিয়েছে, লেহেঙ্গাই ধরো, তো আমাদের কিন্তু 1 সপ্তাহের মধ্যে ডেলিভারি দিতে হবে। তো বলছে না না এত তাড়াতাড়ি সম্ভব না। তখন বলছে না না এত তাড়াতাড়ি সম্ভব না, না আমাকে এত তাড়াতাড়ি দিতে হবে। বলছে কেন এত তাড়াতাড়ি লাগবে? বলছে না আমার মেয়ের বিয়ে। তো যিনি টেলার উনি মেয়েটার দিকে তাকালো, তাকিয়ে জিজ্ঞেস করলো যে মামনি তোমার বয়স কত? তখন বলছে যে আমার বয়স তো 16 বছর। তখন উনি তখন বলছে যে এখানে তখন এবার যিনি ছিলেন উনি তার বাবা মার দিকে, মেয়েটার বাবা মার দিকে বললো যে আমি আপনার মেয়ের লেহেঙ্গা বানাতে পারবো না, জাস্ট এইটুকুনি বললো। তখন বাবা মা রীতিমতো তাকে চেপে ধরেছে, কেন আপনি বানাতে পারবেন না? আপনি মাপ নিলেন, সমস্ত কিছু বললেন যে করে দেবেন, এখন আপনি কেন বলছেন করবেন না? তো তখন, তো এই যে ইনসিডেন্টটা হলো, তো বেসিক্যালি ওই যে ব্যক্তিটা তখন আহ, হচ্ছে এই যে তার সামনে একটা মিসহ্যাপেন্স হচ্ছে, হচ্ছে তো, এটা কি মিসহ্যাপেন্স হচ্ছে বলতে পারবে? বাল্য বিবাহ। বাল্য বিবাহ, এক্স্যাক্টলি বাল্য বিবাহ। তা আমাদের দেশে বাল্য বিবাহ কি নিষিদ্ধ তো? হ্যাঁ। হ্যাঁ, কত বছর মিনিমাম দরকার বিয়ের বয়স মেয়েদের 18। ক্ষেত্রে? 18। 18। ছেলেদের ক্ষেত্রে? 21। 21। তো তার নিচে জেনারেলি ছেলেদেরটা অতটা দেখা হয় না, মেয়েদেরটাকে প্রাধান্যতা দেওয়া হয়। তো মেয়েদের ক্ষেত্রে যেহেতু সেখানে কি দেখাচ্ছিল, এটা গভর্নমেন্টের একটা অ্যাড কিন্তু, আমাদের ভারত সরকারেরই অ্যাড। তো ব্যাপারটা এটাই দেখাচ্ছে যে একটা বাচ্চা মেয়েকে তার বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা এখন এইবার যদি বলি যে তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি, তোমরা যথেষ্ট বড় হয়েছো, এখন এই বাবা মা বলতেই পারে আমি আমার মেয়েকে যেখানে খুশি বিয়ে দেবো, কেউ এখানে বলার নেই। এখন তুমি, তোমার সে পাশের বাড়ি হোক, কি তোমার ছাত্রছাত্রী হোক, তোমার বান্ধবী হোক, বা যে কেউ হোক, তাহলে তুমি এটাকে আটকাতে কি পারার ক্ষমতা, বা সেই মেয়েটাকেই, বাকি ছেড়ে দাও বাকিদের, সেই মেয়েটা যদি বিয়ে করতে না চায় তাহলে সে কোথায় যাবে? সেই মুহূর্তে কার কাছে যেতে পারে যে তাকে সেফটি দেবে? প্রশাসনের সাহায্য নিতে পারে, পুলিশের প্রশাসনের, কাছে যেতে পারে। এক্স্যাক্টলি। সেটা শুধু পুলিশ না, পুলিশ ছাড়া, পুলিশ তো লাস্ট অপশন, পুলিশ ছাড়া অনেক জায়গায় যেতে পারে। সে প্রথমে তার লোকাল পঞ্চায়েতের কাছে যেতে পারে, সে তার বিডিওর কাছে যেতে পারে, তারপরে সে চাইলে তার থানায় যেতে পারে। এগুলো কি? আর যদি এইগুলো দেখা যাচ্ছে তাই সেই মেয়েটাকে তার বাবা মা পুরো একদম গৃহবন্দী করে রেখে দিয়েছে, তাহলেও গভর্নমেন্ট একটা নাম্বার ছেড়ে রেখেছে, জানো সেই নাম্বারটা? না। আচ্ছা, নাম্বারটা আমারও একটু দেখতে হবে, জাস্ট আমি দাও একটু দেখে বলছি, বোধহয় 10 কিছু একটা নাম্বার ছিল, তবু আমি একটু চেক করে আমি বলে দিচ্ছি নাম্বারটা। তো বেসিক্যালি বোধহয় 1097 মেবি,
ঠিক আছে, হয়তো চেঞ্জ হতে পারে। তো এই নাম্বারটা কি, এইটা হচ্ছে বাল্যবিবাহ আটকানোর জন্য গভর্নমেন্টের থেকে একটা টোল ফ্রি নাম্বার, যে কেউ যে কোনো নাম্বার থেকে রিচার্জ থাক আর না থাক কল চলে যাবে। ওকে, মানে জাস্ট মোবাইলে টাওয়ার থাকলেই হবে। তো এটা কি, এটা হচ্ছে কমপ্লেন করা। তুমিও কমপ্লেন করতে পারো, তো যার সঙ্গে হচ্ছে সেও কমপ্লেন করতে পারে, এবং সেই কমপ্লেনটা করলে গভর্নমেন্ট একদম উইদিন 24 আওয়ার্স এর মধ্যে সেই স্পটে গিয়ে সেখানে থানায় পুলিশ গিয়ে সেখানে ভিজিট করে আসবে যে আদৌ বিষয়টা সত্যি কি মিথ্যে, তদন্ত হবেই হবে। তার মানে এই যে তদন্তটা হলো, তাহলে এর জন্য লাইবিলিটিতে কাজ আছে, বা এই যে রুলস তো বলে দিয়েছে 18 বছরের নিচে বিয়ে হবে না, কিন্তু কেউ যদি রুলস ব্রেক করে, তাহলে সেই রুলস ব্রেক করলে তার পেনাল্টি দেওয়ার জন্য তো কিছু সংস্থার প্রয়োজন আছে, আছে তো। হ্যাঁ, ট্রেনে বলেছে টিকিট না কেটে ট্রেনে উঠবেন না, আচ্ছা কেউ সবাই টিকিট ছাড়া টিকিট না কেটে ট্রেনে উঠছে, তাহলে ট্রেন থেকে অ্যানাউন্স করছে আপনি টিকিট কেটেই দয়া করে উঠবেন, অবৈধ টিকিটে যাতায়াত মানে বিনা টিকিটে যাতায়াত অবৈধ, এইটা ট্রেনে বারবার উঠলেই বলছে, কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে কেউ টিকিট কাটছে না। তাহলে রেল কর্তৃপক্ষ কি করতে পারে, অ্যানাউন্স তো করেই ঠিকই যাচ্ছে, আছে তার জন্য। তার জন্য টিটি আছে। আচ্ছা টিটি ধরলো, টিটি ধরে বললো দেখুন আপনি কিন্তু টিকিট কেটে উঠবেন বলে টিকিট টিটি ছেড়ে দিল, তাতেও কি মানুষ শুধরে যাবে? না, না, তাহলে তার জন্য আবার কি করতে পারে, মেট্রো স্টেশনের মধ্যে সিস্টেম করতে পারে। যেরকম, মানে টিকিট দিলে তবেই গেট খুলবে, না হলে না। হ্যাঁ অবশ্যই, এটা একটা ভালো জিনিস বলেছো। তার মানে কি, এই যে মেট্রো স্টেশনের পলিসি যদি আমরা বানাতে পারি, তাহলে কি হচ্ছে, আমরা এখানে প্রাথমিকভাবে কিন্তু আমরা এটুকুনি অ্যাসিওর করছি যে কোনো কারুর টিকিট না কেটে ঢুকতেই পারবে না, এটা একটা জিনিস। কিন্তু সেটা আবার অনেকটা কস্টলি ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা সাধারণত টিটিরা কি করে, টিটিরা শুধু মুখে বলে ছাড়ে না, তার জন্য কি করে, ফাইন চালু করেছে, তাই না? ফাইন চালু করেছে, কারণ ফাইন যখন দেওয়া হবে তখন মানুষ ভাববে যে সত্যি তো টিকিট না কাটলে মোটা অঙ্কের ফাইন দিতে হবে। যদি ফাইনেও কাজ না মেনে ওঠে, আমাদের ভারতবর্ষে তো এমনও মানুষ আছে যাদের পয়সার কোনো অভাব নেই, সে মুখের উপরে টাকা দিয়ে চলে যাবে, তো তাদের জন্য আবার রুলস করা আছে। যদি সেরকম মনে হয়, টিটি যদি মনে করে ফাইনের পরিবর্তে তোমাকে 2 দিনের জেল দেওয়া হবে, সেটাও টিটি করতে পারে, যে ফাইন নেবো না, এর কাছে জেলই দেওয়া হবে, সেটাও সে চাইলে করাতে পারে। অর্থাৎ এগুলো কি, এগুলো হচ্ছে পেনাল্টি, পেনাল্টিটা বিভিন্ন ভাবে হতে পারে, ঠিক আছে। এই পেনাল্টি দেওয়ার জন্য বিভিন্ন সংস্থা আছে, তাহলে সেই সংস্থাগুলো কি কি দেখো। প্রথম সংস্থা বলেছে লেবার ডিপার্টমেন্ট, দেখবে লেবার ডিপার্টমেন্ট যেটা কেন্দ্র এবং রাজ্যের আছে, লেবার ডিপার্টমেন্ট, এটা লক্ষ্য করা যায় সাধারণত ট্রেনে, হকারি, বাসে, বিভিন্ন দোকানদাররা যেসব রাস্তায় বসে ফুড মানে একদম, যাদের মাথার তলায় কোনো ছাদ নেই, ঠিক আছে, তো এমন যারা কর্মচারী বা এমন যারা এমপ্লয়, তাদের জন্য লেবার ডিপার্টমেন্ট আছে, যারা লেবারের কাজ করে, একদম বেসিক লেবার, একদম যাকে বলে একেবারে পিওর লেবার যারা, সেই লেবারদের জন্য কি করা হবে, তাদের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। অর্থাৎ লেবারদের ওপরে যদি কেউ যদি কিছু মানে রুলস ভায়োলেট করে কিছু করে, সেক্ষেত্রে কি করতে পারে, লেবাররা লেবার ডিপার্টমেন্টে গিয়ে কমপ্লেন জানাতে পারে। নেক্সট কি বলেছে, মিনিস্ট্রি অফ লেবার ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ লেবার মানে কি, এই লেবার ডিপার্টমেন্টটাকে দেখাশোনা করার জন্য একজন মন্ত্রী বরাদ্দ করা হয়েছে। মিনিস্ট্রি মানে মন্ত্রী, একজন লেবার মিনিস্টারও হয়, বোঝা গেল, যেটা কার দ্বারা হয়, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা হয়, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা। তারপরে বলেছে এনএসসিআই অর্থাৎ ন্যাশনাল সেফটি কাউন্সিল অফ ইন্ডিয়া, অর্থাৎ এমন কোন একটা মিসহ্যাপেন্স হয়ে গেল, মিসহ্যাপেন্স হয়ে গেলে এই এনএসসিআই এরা তদন্ত করতে আসে, ঠিক আছে, যে কেন হয়েছে, কি কারণে হয়েছে, তারপরে আমার এমপ্লয়ের উপরে কোন রকম অত্যাচার হচ্ছে কিনা, বিভিন্ন রকম মানসিক ফিজিক্যালি টর্চার করা হচ্ছে কিনা, এগুলো এনএসসিআই দেখাশোনা করে। আর না, লাস্ট হচ্ছে ন্যাশনাল এপিএল, এটা হচ্ছে ন্যাশনাল এপিএল এর ফুল ফর্ম হচ্ছে অ্যাওয়ার্ড এন্ড হচ্ছে এটার প্রনাউন্সিয়েশন হবে পিপা, এটা কি হতে পারে প্রনাউন্সিয়েশনটা, এটা তো দাঁড়াও, পিআরইপিএ, প্রিপেয়ার্ডনেস, আচ্ছা, অ্যাওয়ার্ড এন্ড প্রিপেয়ার্ডনেস অফ এমার্জেন্সি অ্যাট লোকাল লেভেল, অর্থাৎ ন্যাশনাল এপিএল মানে হচ্ছে যে লোকাল লেভেলে তোমাকে যদি কোনো কিছু অ্যাওয়ার্ড দেওয়া, অ্যাওয়ার্ড মানে কি, কোনো সম্মান জাতীয় জিনিস, ঠিক বিভিন্ন রকম তোমাকে তোমার অ্যাওয়ার্ড মানে তোমার অ্যাচিভমেন্টকে ছোট ছোট করে অ্যাওয়ার্ড দেওয়া, তো এই কাজগুলো করা হতে পারে।
এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের দেশের সংবিধান এই রুলস গুলোকে মান্যতা দিয়েছে। নেক্সট চলে আসি, তারপরে বলেছে কি কর্মক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি, এটা আমরা আশা করি ক্লিয়ার। এই কর্মক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকির মধ্যে আমি কিছু কিছু ঝুঁকি নিয়ে অলরেডি আগে একদিন আলোচনা করে দিয়েছিলাম, এগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট উপর দিয়ে যাচ্ছি। প্রথমে বলেছিল হ্যাজার্ড বা ঝুঁকি। হ্যাজার্ড বা ঝুঁকি আমরা সম্পর্কে আশা করি ক্লিয়ার। হ্যাজার্ড বা ঝুঁকি কি, যেমন এই হ্যাজার্ড বা ঝুঁকি কি কি হতে পারে, যেমন দেখো আমি এখানে একটু হাইলাইট করে দিচ্ছি, যেমন উৎপাদন এবং ফার্মাসিউটিক্যাল শিল্পে জীববৈজ্ঞানিক ও রাসায়নিক ঝুঁকি থাকে। এটার মানে বুঝলে, উৎপাদন বা ফার্মাসিউটিক্যাল কোম্পানি মানে কি? কেউ বলতে পারবে ফার্মাসিউটিক্যাল বলতে কি বোঝায়? জয়দীপ আছে? জয়দীপ? বাকিরা? কৃষি ভিত্তিক কিছু? কৃষি ভিত্তিক হতে পারে। ফার্মাসিউটিক্যালের মধ্যে ওষুধ, ওষুধ যে কোনো ধরনের মেডিসিন, ঠিক আছে, মেডিসিন যখন ইয়ে করা হয় মানে বানানো হয়, সেটা তো ফাইনালি আসে অনেক পরে, কিন্তু তাকে বিভিন্ন রকম ল্যাবে টেস্ট করা এবং সেখানে কোনো কিছু নতুন করে ইনভেনশন করা, উৎপাদন করা, কৃষি ক্ষেত্রে হতে পারে, যে কোনো মেডিসিন ক্ষেত্রে হতে পারে, এগুলো হচ্ছে কি, বা রাসায়নিক ক্ষেত্রে, এই যে রাসায়নিক, রাসায়নিক ঝুঁকি তো থাকেই, যারা কেমিস্ট্রি ল্যাবে কাজ করে তাদের বিভিন্ন রকম বিক্রিয়া হয়ে সেখান থেকে তাদের বিভিন্ন রকম ক্ষতি হতে পারে, কোনো কিছু ছিটকে চোখে আসতে পারে, কোনো গন্ধে তার শারীরিক সমস্যা আসতে পারে, স্কিন পুড়ে যেতে পারে, এগুলো কি, এগুলো তার ঝুঁকি থাকবে। যেমন জীব বৈচিত্র্য মানে কি, কেউ একজন মনে করো যে করোনার ভ্যাকসিন বানাচ্ছিল, তাদের তো নিজেদেরই করোনা হওয়ার সম্ভাবনা ছিল এবং বহু বিজ্ঞানী এই গবেষণা করতে করতেই তারা তাদেরই করোনা হয়ে মারা গেছে। তো এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে কি বিশাল বড় ঝুঁকি থাকে। তো এগুলো হচ্ছে কি হ্যাজার্ড, কর্মক্ষেত্রে হ্যাজার্ড। এবার ফলে কি হচ্ছে, হ্যাজার্ড কি হয়, কর্মচারীদের জন্য বিপদ ডেকে আনতে পারে। এছাড়াও বিভিন্ন ঝুঁকি রয়েছে, যেমন বিভিন্ন ঝুঁকি রয়েছে শিল্পক্ষেত্রে, যেমন কি কি ঝুঁকি, যেখানে বিদ্যুৎ বিকিরণ, তারপরে অতিরিক্ত চাপ, অতিরিক্ত উচ্চ শব্দ, চৌম্বক ক্ষেত্রে সংঘর্ষে আসা, তো এগুলো হতে পারে। যেমন চৌম্বক ক্ষেত্রে সংঘর্ষ মানে কি, মনে করো ওই যে আগে একদিন বলেছিলাম, কেউ মনে করো সিটি স্ক্যান করাচ্ছে, কোনো একজন এমপ্লয়ি, সে সারাদিন ধরে প্রচুর পেশেন্টে সিটি স্ক্যান এমআরআই করায়, তো সেই যে ব্যক্তিটা থাকে তার শরীরের উপরেও তো সেই সিটি স্ক্যানের বা আল্ট্রাভায়োলেট রশ্মি বা তার যে গামা রশ্মি, তার তো বিরাট প্রভাব পড়ে। উচ্চ রক্ত, উচ্চ শব্দ, অর্থাৎ অনেক ব্যক্তিকে দেখা যাচ্ছে এমন একটা জায়গায় কাজ করতে হচ্ছে, সেখানে প্রচুর ভায়োলেন্স, প্রচুর আওয়াজ উৎপন্ন হচ্ছে, ফলে তার তো এমনি মানসিক ভাবে সে বিধ্বস্ত হয়ে যাবে। অতিরিক্ত চাপ মানে হয়তো অনেক অনেক কর্মচারী, যেমন ধরো একজন যে ফ্লাইটে, যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, তাকে দেখা যাচ্ছে প্রত্যেক দিন তাকে 10,000 ফুট 15 ফুট উপর দিয়ে সবসময় তাকে যাতায়াত করতে হচ্ছে, ফলে বায়ুর চাপ তার শরীরের উপরে একদিন তো দিনে কিছু হয় না, কিন্তু দীর্ঘদিন যাতায়াত করতে করতে তার উপরে বায়ুর চাপের সৃষ্টি হতে পারে। তো এগুলো কি অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। তো এগুলো দেখা যায় কোথায়, এগুলো সাধারণত এই যে বিভিন্ন রকম এই যে বিষয়গুলো রয়েছে, এগুলোই হচ্ছে কি আমাদের সেফটি হ্যাজার্ডের মধ্যে পড়ে। অর্থাৎ হ্যাজার্ড মানে কি, হ্যাজার্ড মানেই বলতে চেয়েছে বিপদ বা ঝুঁকি। সহজ কথা হচ্ছে হ্যাজার্ড মানে ঝুঁকি। সেই ঝুঁকিগুলো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন ভাবে হতে পারে। এটা আমি আগেও ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম হ্যাজার্ড বা কি জিনিস। এই হ্যাজার্ডের মধ্যে বিভিন্ন রকম ঝুঁকি আছে, যেটা প্রথম ঝুঁকি যেটা পড়ে শারীরিক ঝুঁকি। বলেছিলাম শারীরিক ঝুঁকি কি আশা করি। শারীরিক ঝুঁকি মানে কি, শারীরিক ঝুঁকি মানে কোন রকম ভাবে কি হতে পারে, তোমার কর্ম পরিবেশে তোমার শারীরিক ক্ষতি হতে পারে, সেটাকেই শারীরিক ঝুঁকি। এই শারীরিক ঝুঁকির মধ্যে কি, তুমি মেঝে আছে বা ভবনের কাঠামো বা দেওয়াল ছাদ ইত্যাদি যে সৃষ্টি হচ্ছে, তো এখান থেকে কি হতে পারে শারীরিক ঝুঁকি মানে কি, বিভিন্ন যন্ত্রপাতি বিদ্যুৎ চালিত যন্ত্রের সঙ্গে কাজ করছো, তো এইখান থেকে বিভিন্ন রকম কি কোনো কিছু ভেঙে চুরে পড়লো, কি কোনো ইলেকট্রিসিটি শক পেলে, কোনো উঁচু জায়গা থেকে পড়ে গেলে, তো এগুলো হচ্ছে সবই আমাদের কি হতে পারে, শারীরিক ঝুঁকি হতে পারে। তো এইগুলোকে প্রপিডেন্ট ভাবে যদি না দেখা হয়, তাহলে এখান থেকে বিপদ আসতে পারে। তো সেই বিপদগুলো কি কি, মেঝেতে বা ঢালে বা কর্মক্ষেত্রের আহ কর্মক্ষেত্রে অসমতল পৃষ্ঠে তুমি পড়ে যেতে পারো, কোনো জায়গায় কাজের জায়গায় হোঁচট খেয়ে আঘাত লাগতে পারে। আবার অনেক সময় বেশি দুর্ঘটনা ঘটে যখন কর্মচারীরা
মেঝে, গাড়ি বা মই থেকে পিছলে পড়ে যেতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন রকম ঝুঁকির ক্ষেত্রে বলা হচ্ছে শারীরিক ঝুঁকি, যেগুলোতে বেশি ইনসিডেন্ট হয় তারাই যারা আউটডোরে কাজ করে। ইনডোরের ক্ষেত্রে শারীরিক ঝুঁকির সম্ভাবনা খুব কম। বেসিক্যালি এগুলো থাকতে পারে বিদ্যুতের সংস্পর্শে আসা, একটা হতে পারে কোথাও ধাক্কা লাগা, এগুলো হতে পারে কোথাও মোচকা লাগা, কোথাও পড়ে গেলেও সেটা আলাদা বিষয়। কিন্তু লাইফ রিস্কের ব্যাপারটা খুব কমই থাকে শারীরিক ঝুঁকিতে। ইন্টারনাল কর্মচারী মানে যারা অন দ্য ডেস্কে কাজ করে, কিন্তু যারা এক্সটার্নালি কাজ করে তাদের ঝুঁকির সম্ভাবনা অনেক বেশি। সেই ঝুঁকিগুলো দেখো, এই ঝুঁকিগুলোর ক্ষেত্রে এই যে ঝুঁকিগুলো দিয়েছে, এখানে কি কি ঝুঁকি দিয়েছে, আমরা যে কর্মচারীরা বিভিন্ন রকম বৈদ্যুতিক শক পড়ে বিভিন্ন বিদ্যুৎ স্পষ্ট হতে পারে। তো এই ঝুঁকিগুলো একটু খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে যেমন বলেছে কোনো একটা কর্মচারী, এই যে ঝুঁকিটা, কোনো একটা কর্মচারী সামনে হয়েছে, সামনে হয়ে কিছু তুলতে গেছে, তার মাজায় চোট পেতে পারে। কোনো একজন কর্মচারীর মাথার উপরে কিছু পড়তে পারে। দেখা যাচ্ছে সে অফিসে বসতে গেছে, চেয়ারটা পিছিয়ে গিয়ে সে পড়ে যেতে পারে। তো এই যে বিভিন্ন, এই যে চেয়ার থেকে একজন দেখো ময়ে উঠছিল, স্টেয়ারে উঠছিল, স্টেয়ার থেকে পড়ে গেছে। তো এখানে এই যে দেখো পিছলে গেছে, সিঁড়িতে উঠতে গিয়ে সিঁড়ির থেকে হোঁচট খেতে পারে। কোনো কিছু মেজে কোনো কারণে স্লিপ খেতে পারে। কোনো এমন কিছু লিকুইড বা পায়ের ওপরে ভারী কোনো দাহ্য পদার্থ বা ভারী কোনো পদার্থ তার পায়ের উপরে পড়তে পারে, সেটা কোনো কেমিক্যাল হতে পারে, কোনো রেডিয়েশন হতে পারে, কোনো অ্যাসিড হতে পারে, যেটা তার পা পুড়ে যেতে পারে। এছাড়াও বিভিন্ন রকম বিভিন্ন ডেস্ক জবের ক্ষেত্রেও হতে পারে, হতে না পারার কিছু নেই, যে কোনো ডেস্ক জবের ক্ষেত্রে সেটা মাইনর কিছু হতে পারে, ব্লেড, কাঁচি, ছুরি, আমাদের স্ট্যাপলার, বহু কিছু থাকে, তাতে ছোট ছোট পিন ফুটে যাওয়া, এগুলো সামান্য সামান্য, হয়তো সামান্য, কিন্তু এগুলো থেকেও এইসব ইনসিডেন্ট হতে পারে। তো এগুলোই বলা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের হ্যাজার্ড, শারীরিক হ্যাজার্ডের মধ্যে এগুলো পড়ছে। তো শারীরিক হ্যাজার্ডের সঙ্গে তারপরে যে হ্যাজার্ডটা আসে সেটা কি, অগ্নি ঝুঁকি, অর্থাৎ আগুন লেগে যাওয়া, এই সম্ভাবনা তো অবশ্যই থাকে। আর এবং এটা আমরা প্রায়ই অহরহ দেখি, যে বিশেষ করে গরমকালে যখন কোনো বড় বড় অফিসে 24 আওয়ার্স 24x7 অল টাইম এসি চলছে, তখন কি হয়, এসি চলতে চলতে সেও তো একটা যন্ত্র, সেও নষ্ট হয়ে যায়, আর নষ্ট হয়ে গেলে সেখানে আগুন ধরতে পারে, বলে আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। স্বাস্থ্য ঝুঁকি, অর্থাৎ স্বাস্থ্য রিলেটেড কোনো কাজ, স্বাস্থ্য রিলেটেডও, ফলে স্বাস্থ্যেরও অনেক সময় সমস্যা আসতে পারে। যেমন স্বাস্থ্য রিলেটেড মানে কি, যেমন স্বাস্থ্য রিলেটেড হতে পারে তার শ্বাসকষ্ট হচ্ছে, তার হার্ট অ্যাটাক বা হৃৎপিণ্ডে বা স্নায়ুর চাপ বাড়তে পারে। এগুলো হচ্ছে কি তার স্বাস্থ্যকর ঝুঁকি। অর্থাৎ স্বাস্থ্যকর ঝুঁকি তখনই আসে যখন কোনো ব্যক্তিকে কি অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে হয়। যেমন যেখানে উজ্জ্বল আলো নেই, উজ্জ্বল আলোর অভাব, বিষাক্ত গ্যাস বা বাষ্প থাকতে পারে, বিষাক্ত গ্যাস থাকতে পারে। তো এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে শারীরিক বা স্বাস্থ্যের ঝুঁকি। মনে করো তুমি মনে করো কেমিস্ট্রি নিয়ে পড়েছো, তুমি একটা জব পেলে, যে জবটা হচ্ছে তোমাকে দিনের 10 ঘন্টা কেমিস্ট্রি ল্যাবে কাটাতে হবে। এবং কেমিস্ট্রি ল্যাবে মানে বিভিন্ন রকম ক্রিয়া বিক্রিয়া হবে, তার বিভিন্ন গন্ধ, বিভিন্ন রকম জিনিস সেখানে বিক্রিয়া হতে পারে, এবং সেই বিক্রিয়াতে তুমি বিভিন্ন রকম স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে। সেটা অনেক কিছু হতে পারে, তুমি অ্যাসিড ছিটকে এসে তোমার চোখে এসে পড়তে পারে, মুখে এসে পড়তে পারে, স্কিন পড়ে যেতে পারে। এগুলো হচ্ছে স্বাস্থ্যের ঝুঁকি। তো এইগুলো সমস্যা, আমাদের কানের শ্রবণ শক্তি চলে যেতে পারে, দৃষ্টি শক্তি চলে যেতে পারে। এগুলোই আমাদের কার মধ্যে পড়ে, এগুলো সবই আমাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ত্বক, চোখ, কান, নাক, এগুলো বিভিন্ন রকম হয়, এগুলো হচ্ছে স্বাস্থ্যের ঝুঁকি। তো দেখো এই স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে এই ছবিগুলো দেখো, এই যে সেফটি হ্যাজার্ড, এই যে এই প্রথমটা কি দিয়েছে, এটা ইলেকট্রিক শক লেগেছে। তারপরে হচ্ছে কি এখানে এটা কি দিয়েছে, এটা বায়োলজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ড মানে হচ্ছে এটা হয়তো কোনো একটা কিছু নিয়ে ইনসিডেন্ট কাজ করছিল, সেখান থেকে কোনো কারণে সে হয়তো ল্যাবে কিছু টেস্ট করছিল, সেই কোনো কীট পতঙ্গ বা যে কোনো কিছু, স্নেক হতে পারে, এগুলো তার সেখানে মিসহ্যাপেন্স হতে পারে। ফিজিক্যাল হ্যাজার্ড মানে কি, সে যখন শারীরিকভাবে সারাদিন রোদে সে কাজ করছে, সে শারীরিকভাবে ক্লান্ত হয়ে যেতে পারে। ইকোনমিক্যাল হ্যাজার্ড, এটাও ইম্পর্টেন্ট, এটা যদিও ভারতবর্ষে আমাদের অতটা গুরুত্ব দিই না। তো আর্গোনমিক্যাল হ্যাজার্ড, অর্থাৎ শারীরিক পরিশ্রমের একটা নির্দিষ্ট লিমিট থাকা দরকার, সেটাও প্রয়োজন। আর লাস্ট বলেছে কেমিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ড মানে এই দেখো, দেখেছো এই যে ম্যাডামের মানে যে বিক্রিয়া হয়েছে, বিক্রিয়ার জন্য তার শারীরিকভাবে গন্ধের জন্য তার প্রভাব পড়তে পারে। তো এগুলোই হচ্ছে বিভিন্ন রকম হ্যাজার্ড। তো হ্যাজার্ডের মধ্যে এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের হ্যাজার্ডের কি কি ঝুঁকির কি কি উৎস, এই উৎসগুলো একটু ভালো করে কিন্তু পড়তে হবে। এই উৎসগুলো আমি আর ডিটেলস যাচ্ছি না, এই উৎসগুলো একটু সকলে একটু পড়ে দেবে, এই লাইনগুলো একটু পড়ে নেবে। ওকে,
এই উৎসর লাইনগুলো একটু পড়ে নেবে, এই হ্যাজার্ড গুলো একটু পড়বে। এছাড়া কি কি আছে, যেমন কম্পিউটারের কাজ করলে কম্পিউটার ব্যবহারের ঝুঁকি, কি কি কম্পিউটার ব্যবহারের ঝুঁকি আছে সেটা দেখবে। অফিস সরঞ্জাম অর্থাৎ অফিসিয়াল পারপাসে যারা কাজ করে তাদের অফিসিয়াল পারপাসের উপরেও বিভিন্ন রকম ঝুঁকি থাকতে পারে। বস্তু ব্যবস্থাপনা, অর্থাৎ বস্তু ব্যবস্থাপনা মানে ভারী কোনো কাজ করতে গেলে যারা কাজ করছে তাদের সেখান থেকেও কোনো ঝুঁকি আসতে পারে। আবার মনে করো কারোর কিছু নেই তো আমাদের যেটা আরেকটা মানসিক চাপ, এটা তো অনেক ক্ষেত্রে আসতে পারে। ওকে, কর্মক্ষেত্রে যাদের সবকিছুই আছে লাস্টে তাদের কি আসতে পারে, মানসিক চাপও আসতে পারে, কাজের প্রেশার আসতে পারে। আর লাস্ট অফ অল কর্ম পরিবেশ, অর্থাৎ পরিবেশ, সবকিছু না হলেও কর্মের পরিবেশ, পরিবেশটাও খুব ভালো হতে হবে। সেটাও যদি না হয় তাহলেও সেটা মুশকিল। ক্লিয়ার? আমাদের টাইমটাও আজকে অনেকটা হয়েছে, তো আমরা আজকে এই পর্যন্ত তাহলে আমরা রাখছি। তাহলে পেজ নাম্বার একটু নোট ডাউন করে রাখবে। আমরা কিন্তু 155 পেজ পর্যন্ত আজকে আমরা এগোলাম। ওকে, আমি 155 পেজ পর্যন্ত তোমাদেরকে আমি পিডিএফটা শেয়ার করে দেবো। সকলে কিন্তু এই পিডিএফটা ভালো করে পড়বে। আর যদি কেউ মনে হয় এই ভিডিওটা আমি আবার দেখতে চাইছো, পরে রিপিট করার দরকার হবে, আমি লিংক শেয়ার করে দেবো, লিংকে গিয়ে এই ভিডিও পেয়ে যাবে। স্যার আগের দিনের পড়ানোর পিডিএফটা একটু পাঠিয়ে দেবেন। আগের দিনের কি ছিল বলো তো, আমার মনে করতে পারছি না এই মুহূর্তে আমি। আগের দিনের এর আগের পেজটায়